চেষ্টা করেন। সো স্পিকিং ক্লাস 01, হাউ টু গিভ আ প্রেজেন্টেশন ইন ইংলিশ, এইটা আমার লেখা বইটা আপনারা অনেকেই অর্ডার করেছেন বিগত 2-3 দিনে। আমার এই যে লেখা বইটা আপনারা দেখছেন, স্পিক ইংলিশ। সো এই বইটার ভিতরে 35 বা 36 নাম্বার চ্যাপ্টারে আমার এই লেসনটা আছে। অর্থাৎ এইখান থেকে আমার স্পিকিং ক্লাসগুলো শুরু আমার বইয়ের। ঠিক আছে, 35 বা 36। আপনারা একটু এখান থেকে দেখেন, যেহেতু আজকের সম্পূর্ণ ক্লাসটা আমি স্পিকিং, রিডিং, রাইটিং, কনভারসেশনের উপর প্র্যাকটিক্যালি নেওয়ার চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে। তো এই জন্য বলছি এটা আপনাদের একটু দেখতে হবে। তো আজ হচ্ছে আপনাদের ফ্রি ক্লাসের 6th ফ্রি ক্লাস। প্রত্যেকে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। হাউ টু গিভ আ প্রেজেন্টেশন ইন ইংলিশ, কিভাবে ইংরেজিতে একটা প্রেজেন্টেশন দিতে হয়। আমরা যারা ইংলিশে স্পিকিং করব বা সার্টেন একটা টপিকের উপর কথা বলবো, প্রেজেন্টেশন দিব, প্রেজেন্টেশন দিতে গেলে সুন্দর একটা গ্রিটিংস এর প্রয়োজন হয়, অর্থাৎ ইন্ট্রোডাকশনের প্রয়োজন হয়। আপনি যে টপিকের উপরেই কথা বলেন না কেন, আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আপনার শুরুতে যদি ভুল হয়ে যায়, গ্রামাটিক্যাল মিস্টেক হয়ে যায়, ইন্ট্রোডাক্টরি পার্টটা যদি আপনি ভালোভাবে ডেসক্রাইব করতে না পারেন, আপনার বডি পার্টে আপনি যাই বলেন না কেন, আপনার প্রেজেন্টেশনের মেইন টপিক, মেইন থিম যেটাই হোক না কেন, সেটার উপর যত ভালো প্রিপারেশন থাকুক না কেন, শুরুতে যদি ভুল করে ফেলেন, তাহলে কি পরবর্তী লেসন গুলো, পরবর্তী পার্ট গুলো আপনার এক্সামিনার বা আপনার ইনস্ট্রাক্টর যে থাকবে, তিনি কি শুনতে চাইবেন? না। এর জন্য যে কোনো টপিকের উপর কথা বলতে গেলে, স্পিকিং করতে গেলে, ভালো একটা ইন্ট্রোডাকশনের প্রয়োজন হয়, যেখানে আমার কোনো গ্রামাটিক্যাল মিস্টেক থাকবে না। এইখানে আমার বইটাতে আমি দিয়েছি, হাউ ক্যান ইউ স্টার্ট আ গুড প্রেজেন্টেশন বিফোর অডিয়েন্স, কিভাবে অডিয়েন্সের সামনে আমরা একটা ভালো প্রেজেন্টেশন শুরু করতে পারি। অর্থাৎ আপনি যে টপিকের উপরেই কথা বলেন না কেন, আপনি, আবারও বলছি, বোঝার চেষ্টা করেন, যে টপিকের উপরেই কথা বলেন না কেন, যদি কয়েকটা ভালো ইন্ট্রোডাকশন আপনি সেখানে দিতে পারেন, আপনার প্রেজেন্টেশনটা অনেক সুন্দর হয় শুরুটা ভালো করতে পারলে। তো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, ভালোভাবে বোঝার চেষ্টা করেন। স্টার্টিং সিস্টেম 1, স্টার্টিং সিস্টেম 2 অ্যান্ড স্টার্টিং সিস্টেম 3, এখানে 3টা স্টার্টিং সিস্টেম আমি দিয়েছি, যেটা আপনারা ডেভেলপ করে রাখতে পারলে আপনাদের যে কোনো বিষয়ের উপর কথা বলা, স্পিকিং করা, প্রেজেন্টেশন দেওয়া অনেক সহজ হয়ে যাবে। তো কি লেখা আছে, আমি যদি একটু গ্রামাটিক্যাল এটাকে অ্যানালাইসিস করি, খুব বেশি বলবো না এটা নিয়ে, কারণ আমাদের মেইন টপিকের ভিতর যেতে হবে। এটা আপনাদের আমি পিডিএফ ফাইল পাঠিয়ে দিলে আপনারা নিজেরা একটু দেখে নেবেন এবং সেইভাবে একটু প্র্যাকটিস করবেন, বিষয়গুলোকে ডেভেলপ করার চেষ্টা করবেন। তো এখানে কি বলছে দেখেন, আহ স্টার্টিং সিস্টেম 1, প্রথমত আপনি যে কোনো বিষয়ের উপর কথা বলতে গেলে আপনি সালাম দিলেন, যা আসসালামু আলাইকুম। দেন, গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ। দিস ইজ, এখানে আপনার নামটা আপনাকে মেনশন করতে হবে। এখন এই যে গুড আফটারনুন বলছেন, এইটা বলার কিছু সিস্টেম আছে যেটা আমরা অনেকেই বুঝি না। দেখেন, মনে করেন আমি দুপুরবেলা একটা প্রেজেন্টেশন দিলাম, অনেকে গুড নুন বলে, বাট গুড নুন কিন্তু বলা যায় না। নুন, NOON, নুন মানে দুপুর, এটা ঠিক আছে, বাট গুড নুন কোনো ফ্রেজ বা গ্রিটিংস এর ভাষা না। তাহলে সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত আপনার গুড মর্নিং বলা যেতে পারে, যে কোনো বিষয় শুরু করতে গেলে আপনার গ্রিটিংস হিসাবে। দুপুর 12টা থেকে আপনি সন্ধ্যা 6টা পর্যন্ত গুড আফটারনুন বলবেন। আবারও বলছি, নুন মানে দুপুর, বাট গুড নুন বলে কোনো কিছু হয় না। দুপুরের পরে যে টাইমটা আপনারা সেখানে, মানে আপনি যদি দুপুর 1টা বা 2টা বা 3টার সময় কোনো একটা বিষয়ের উপর স্পিকিং করেন, প্রেজেন্টেশন দেন, আপনার এক্সামিনারের সামনে আপনি কথা বলেন, সেখানে গুড নুন বলবেন না, আপনারা গুড আফটারনুন বলবেন। সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত গুড ইভিনিং বলে শুরু করবেন। যেমন আমার বেশিরভাগ ক্লাসগুলো কিন্তু আমি রাতে নেই, এই যে রাত 8টা, 9টা, 10টা, 11টা, এরকম টাইমে টাইমে আমি ক্লাস নেই, তাই না? তো অনেকেই আমার যারা পেইড কোর্সের স্টুডেন্ট থাকে, আমার ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকে, প্রতিদিন প্র্যাকটিস হয়। তো সেখানে অনেকেই রাতে প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে বলে যে গুড নাইটস টু এভরিওয়ান বা গুড নাইট স্যার, নাও আই এম গোয়িং টু টক অ্যাবাউট অন দিস টপিক। দেখেন, গুড নাইট একটা ওয়ার্ড, একটা ফ্রেজাল ওয়ার্ড। গুড নাইট দিয়ে কোনো কিছু শুরু করা যায় না। গুড নাইট একটা বিদায়ের ভাষা। গুড নাইট বলে শেষ করা যায়, চলে যেতে হয়, কিন্তু গুড নাইট দিয়ে কোনো ইন্ট্রোডাকশন হয় না, শুরু করা যায় না। তাহলে আপনি যদি রাত 9টা, 10টা, 11টায় একটা মিটিং করেন, একটা বিষয়ের উপর কথা বলেন, গুড ইভিনিং বলতে হয়, নট গুড নাইট। তাহলে এই বিষয়গুলো যদি আমরা না জেনে রাখি, আমাদের কিন্তু এটা অনেক বড়
মিস্টেক হয়ে যাবে, মারাত্মক মিস্টেক হয়ে যাবে। মনে রাখবেন এটা। তাহলে আমি কি বললাম, সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত গুড মর্নিং, দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত গুড আফটারনুন, সন্ধ্যা 6টার পর থেকে রাত 12টা পর্যন্ত ইন্ট্রোডাক্টরি স্পিচ হিসাবে আমরা যে গ্রিটিংসটা দিই সেখানে আমরা গুড ইভিনিং বলবো। গুড নুন কখনোই বলা যায় না। আর গুড আফটারনুন যেটা আমি আবারও বলছি, গুড সরি গুড নাইট যেটা, সেটা হচ্ছে বিদায়ের ভাষা। গুড নাইট দিয়ে শেষ করে চলে যেতে হয়, শেষ করা যায়, কোনো কিছু শুরু করা যায় না। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর দেখেন এখানে যেটা লেখা আছে যে দিস ইজ ড্যাশ, মানে এখানে আপনার নাম বলেন, দিস ইজ মিস্টার সৈকত, দিস ইজ মিস্টার রহমান, এরকম আপনি একটা কিছু বললেন, আপনার নাম বললেন। এই দিস ইজ কখন বলতে হয়? আমরা কি বলতে পারি? মাই নেম ইজ মিস্টার সৈকত, আই অ্যাম মিস্টার সৈকত, বা দিস ইজ। দিস ইজ কখন বলা হয় জানেন? এমন কোন জায়গায় আপনি কথা বলছেন যেখানে আপনার সামনের সারিতে যে দর্শক, যে অডিয়েন্স আছে, তারা সবাই খুব ভালোভাবে আপনাকে দেখতে পারছে না। কেউ সামান্য একটু দেখতে পারছে আপনার মাথাটা, কেউ এক পাশ দিয়ে দেখতে পারছে, আপনি বড় কোন অডিটোরিয়ামে কথা বলছেন। মানে দিস ইজটা কখন বলা হয় জানেন? দেখবেন ফোন কল যখন করে না, যে হ্যালো, হু ইজ কলিং, দিস ইজ মিস্টার সৈকত, এরকম বলে। মানে অপোজিট পাশের লোকটা যখন আপনাকে দেখতে পায় না, আপনি কথা বলছেন, ফোনে কথা বলা হয় যখন, তখন দিস ইজ ব্যবহার করা যায়। বা ফর্মাল একটা প্রেজেন্টেশন, একটা কনফারেন্সে দিস ইজ বলা যায় তখন যখন দেখা যায় আপনার সামনে অনেক মানুষ আছে যারা কমপ্লিটলি আপনাকে ভালোভাবে দেখতে পারছে না। মনে করেন মিজানুর রহমান আজহারি ওয়াজ ওয়াজ মাহফিলের আয়োজন করলো তার, এখন সেখানে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়, লক্ষ লক্ষ মানুষ আসে। সবাই কি তাকে একদম ডিরেক্টলি দেখতে পারে? কেউ পর্দায় দেখে, কেউ কেউ জাস্ট কথাগুলো শোনে, এরকম হয় না? তো আপনি এরকম বড় কোনো পরিবেশে যদি কথা বলেন, স্পিচ দিতে যান, এইরকম সিচুয়েশনে দিস ইজ দিয়ে নিজের নামটাকে মেনশন করা হয়। আদারওয়াইজ মাই নেম ইজ বা আই অ্যাম। তাহলে এই বিষয়গুলো কিন্তু জেনে রাখা প্রয়োজন। এরপর দেখেন বলছে ফার্স্ট, আইড লাইক টু থ্যাংক মাই অনারেবল মডারেটর স্যার ব্রাদার for giving me such chance to say a few words about the selected topic in front of you. এই যে আই উড লাইক টু কেন লেখা, দেখেন ওয়ান্ট মানে চাওয়া, আমি এই বিষয়ের উপর কথা বলতে চাই। আপনি বলছেন যে আই ওয়ান্ট টু সে সামথিং অন দিস টপিক, আমি এই টপিকের উপর কথা বলতে চাই, তো কি বলছেন? আই ওয়ান্ট টু সে সামথিং। এই ওয়ান্ট একটা ইনফর্মাল ওয়ার্ড, ব্যক্তির নিজের ইচ্ছায় বা জোর করে কোনো কিছু চাওয়া বোঝায়। এই ওয়ান্টের পরিবর্তে যে কোনো ফর্মাল সিচুয়েশনে, ফর্মাল প্লেসে ইংলিশে স্পিকিং করতে গেলে, ইংলিশে প্রেজেন্টেশন দিতে গেলে উড লাইক টু বলবেন। উড লাইক টু মানে হচ্ছে পলাইটলি বা ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়া। ওয়ান্ট সম্পূর্ণ ইনফর্মাল একটা ইংলিশ ওয়ার্ড, এটা মনে রাখবেন। আপনি যখন ভালো একটা এনভায়রনমেন্ট ইংলিশে স্পিচ দিবেন, কথা বলবেন, ওয়ান্ট স্কিপ করে কি বলবেন? উড লাইক টু। এটা অলওয়েজ ব্যবহার করবেন চাওয়া অর্থে। আই উড লাইক টু থ্যাংক, আমি ধন্যবাদ জানাতে চাই। এই যে টু থ্যাংক, এইখানে আবার অনেকে থ্যাঙ্কস দিয়ে ফেলে, এস হবে না, জাস্ট আইড লাইক টু থ্যাংক, নট এস। থ্যাঙ্কস হয় না, এটা ভার্ব, ধন্যবাদ দিতে চাই, উড লাইক টু। তাহলে এটা আমার সেমি মডেল অক্সিলারি ভার্ব, এরপর মেইন ভার্ব, তো এর সাথে কখনোই এস হবে না, কিন্তু মনে রাখবেন। মাই অনারেবল মডারেটর স্যার ব্রাদার, যাই হোক। এরপর ফর গিভিং, মনে রাখবেন প্রেপোজিশন টু বাদে অন্য যে কোনো প্রেপোজিশন রিলেটেড ওয়ার্ডের পর ভার্বের সাথে আইএনজি হয়। বলেন তো কি বললাম? টু বাদে যে কোনো প্রেপোজিশন রিলেটেড ওয়ার্ডের পর যদি ভার্ব রিলেটেড ওয়ার্ড দেখেন তাহলে আইএনজি হয়। ফর গিভিং মি সাচ চান্স টু সে, সে মানে বলা, টু সে মানে বলার, আ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট দ্য সিলেক্টেড টপিক, about the selected topic in front of you। এই in front of you এর পরিবর্তে বলা যায় before you। in front of you এর পরিবর্তে before বলা যায়, সামনে থাকা অর্থে, সম্মান প্রদর্শন অর্থে। এরপর টুডেজ টপিক ইজ। তাহলে দেখেন আমি জাস্ট 3 লাইনের কয়েকটা সেন্টেন্স আমি ডেসক্রাইব করলাম বা আপনাদের সামনে একটু বুঝিয়ে দিলাম, অ্যানালাইসিস করলাম, কিন্তু এর ভিতর কতগুলো ইনফরমেশন আমরা পেলাম। আমার কথা কি বুঝতে পারলেন আমি কি কি বললাম? আপনারা একটু আমাকে শুনতে পারছেন কিনা, আমি তো আজকে শুনলাম না। শোনা যাচ্ছে আমার কথাগুলো ক্লিয়ার? শুনতে পারছেন? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, বুঝতে পারছেন আমি যে ইনফরমেশন গুলো দিলাম, এটা বুঝতে পারছেন? হ্যাঁ, জি যেগুলো স্যার। বললাম। ওকে, ধন্যবাদ। দেখেন ইংলিশ অনেকেই শেখায়, আপনারাও শিখবেন। টপিক
টেন্স সেন্টেন্স সব জায়গায় পাবেন, বাট এইসব কথাগুলো তো সবাই বলবে না, এগুলো তো আপনাকে মেনটেন করতে হবে ফর্মালি কথা বলতে গেলে। আর এগুলো যদি আপনি ভালোভাবে না জানেন, আপনি যে কোনো জায়গায় দেখবেন স্পিকিং করতে যাবেন, ভালো একটা ওয়েল এনভায়রনমেন্ট, একটা এলিট এনভায়রনমেন্টে আপনি যাবেন, বাট সেখানে আপনি কথা বলতে গেলে কনফিডেন্ট পাবেন না। এটা এই জন্য জানতে হয়। এরপর এখানে আরেকটা স্টার্টিং সিস্টেম দেওয়া, ডিয়ার স্যার, আই এম থ্যাঙ্কফুল ফর ইনভাইটিং মি, গুড ইভিনিং, গুড ইভিনিং, নট ইভিনিং, ইভি বলি না আমরা, ইভি না, ইভিনিং। হোপ ইউ আর কোয়াইট ওয়েল ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। কোয়াইট মানে কি? আশা করি আপনি সম্পূর্ণরূপে ভালো আছেন, হ্যাঁ, শারীরিক এবং মানসিকভাবে। আই অ্যাম ড্যাশ, এখানে আপনি নাম বললেন। এবার বলছে আই ফিল গ্ল্যাড টু বি উইথ ইউ, নাও আই এম গোয়িং টু স্টার্ট ডিসকাশন অন টুডেইস টপিক। এখন আমি আমার আলোচনা শুরু করতে যাচ্ছি আজকের টপিকের উপর। আচ্ছা, দিস ইজ, এভাবে আপনি আপনার প্রেজেন্টেশনটা দিলেন, এটা আপনারা দেখে নিবেন, আমার ওই বইটাতে আছে, আর আমি এটার পিডিএফও দিয়ে দিব আপনাদের। এরপর এখানে আরেকটা স্টার্টিং সিস্টেম দিয়েছে, এইটা আমরা একটু দেখবো। দেখেন কি বলছে, ইন দ্য ভেরি বিগনিং মাই হার্ট ইজ থ্যাঙ্কস, অর্থাৎ আমার দেখেন এইখানে থ্যাঙ্কস দেওয়া, এই থ্যাঙ্কস শব্দটা একটা নাউন, বুঝতে পারছেন? বাট ওই আগের যে থ্যাঙ্কসটা ছিল, আই উড লাইক টু থ্যাঙ্ক, ওই থ্যাঙ্ক মানে ধন্যবাদ জানানো। ঠিক আছে, আমি ধন্যবাদ দিতে চাই, ধন্যবাদ দিতে চাই, ওটা ওটা ভার্ব, দেওয়া মানে অক্সিলারি, মানে উড লাইক টু ওটা মডাল অক্সিলারি, সেমি মডাল অক্সিলারি, ওর পরেই ভার্বটা আমার বসছে। বাট এইখানে যেটা থ্যাঙ্কস, এটা কিন্তু আমার মেইন ভার্ব না, এটা কিন্তু একটা জাস্ট নাউনের কাজ করে। আর ইন দ্য ভেরি বিগনিং মাই হার্ট ইজ থ্যাঙ্কস টু দ্য অনারেবল মডারেটর ফর গিভিং মি আ চান্স টু সে সামথিং ইন ফ্রন্ট অফ ইউ, হাই এভরিওয়ান, গুড মর্নিং। দেখেন এই যে কথাটা বললো না, এরপর মাই নেম ইজ, এরপরে দেখেন একটা বাক্য দেওয়া আছে। এই সেন্টেন্সটা যদি আমরা ইউজ করি, আমাদের প্রেজেন্টেশন অনেক স্ট্যান্ডার্ড হতে পারে। অলমোস্ট all the speakers have already described the selected topic. Now I also want to add some new ideas অন দ্য টপিক। মানে এখানে কি বলছে জানেন, মনে করেন আপনি একটা ইউনিভার্সিটিতে, একটা কলেজে পড়াশোনা করেন, আপনার ক্লাসের সব স্টুডেন্টকে বলা হয়েছে একটা সার্টেন টপিকের উপর প্রেজেন্টেশন দিতে। এখন আপনার ক্লাসে 20 জন স্টুডেন্ট আছে, আপনি টিচারের সামনে প্রেজেন্টেশন দিবেন, 20 জনই সেম টপিকের উপর প্রেজেন্টেশন তৈরি করেছে। তো অনেকের সাথে অনেকের উত্তর মিলে যায় না। আপনি যে বিষয়ের উপর কথা বলবেন, আপনি যেটা রেডি করে নিয়ে আসছেন, সেটা হয়তো আগে থেকে কেউ বলে ফেলছে। তো এইরকম সিচুয়েশনে 4 জন 5 জন সেম টপিকের উপর যখন কথা বলে যায়, তখন আপনি এই ধরনের কিছু সেন্টেন্স ইউজ করতে পারেন আরো স্ট্যান্ডার্ড করার জন্য। অলমোস্ট অল দ্য স্পিকার্স, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই না? হ্যাভ অলরেডি ডিসক্রাইব দ্য সিলেক্টেড টপিক, হ্যাঁ, নাও আই অলসো ওয়ান্ট টু অ্যাড সাম নিউ আইডিয়াস অন দ্য টপিক। সো এইভাবে আপনি এটা বলতে পারেন, আমি দিয়ে দিব, দেখে নিন। এবার বলছে ফিনিশিং সিস্টেম 1, দ্যাটস অল ফ্রম মাই সাইড ফর দ্য টাইম বিং, থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং টু মাই স্পিচ উইথ পেশেন্স। মানে ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ আমার স্পিচ। আই হোপ দ্য কনভারসেশন উইল হেল্প আস ইন আওয়ার ফিউচার লাইফ, উই উইল মিট উইথ অ্যানাদার সেম ইন্টারেস্টিং টপিক অ্যাগেইন, স্টে ওয়েল টিল দেন, আল্লাহ হাফিজ। ফিনিশিং সিস্টেম 2, that's all about me, thank you very much for your kind attention, stay well, see you next. So that's এইভাবে আপনি আপনার কথা শুরু বা শেষটা করতে পারেন। যাই হোক, এটা গেল একটা সাইড। এখানে আরো কয়েকটা টপিকের উপর প্রেজেন্টেশন দেওয়া আছে, আমি এটা আপনাদের পাঠিয়ে দিব। যেমন ইন্ট্রোডিউস ইউর সেলফ, এগুলো আমি দেখাবো না। এইটা আমরা অনেকেই সেলফ ইন্ট্রোডাকশন দেই, কিন্তু আমাদের সেলফ ইন্ট্রোডাকশনের ভিতর অনেক জায়গায় গ্রামাটিক্যাল মিস্টেক হয়। যেমন হোয়ার আর ইউ ফ্রম, অনেকে বলে আই অ্যাম ফ্রম ঢাকা, আই অ্যাম ফ্রম ময়মনসিংহ, আবার বলে আই হ্যাভ কাম ফ্রম ঢাকা। তো কোনটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট, কোনটা কারেক্ট, এগুলোকে আমি বুঝি। কেউ যদি আপনাকে বলে যে হোয়াট ডু ইউ ডু, অনেকে বলে যে আই এম ডুইং ওয়ার্ক। কেন আপনি এভাবে বলবেন? আপনার টেন্স বুঝতে হবে। এটা এটা হোয়াট ডু ইউ ডু মানে হোয়াটস ইয়ার প্রফেশন, আপনি কি করেন, কি করেন মানে কি করছেন না, আপনার প্রফেশনটা কি, আর ইউ আর ডক্টর আর টিচার আর ইঞ্জিনিয়ার, এরকম কোনো কিছু আপনাকে বলতে হবে। আবার যদি কেউ বলে হোয়াট আর ইউ ডুইং, তখন আপনি বলতে পারেন যে আই এম ডুইং দ্যাট কাইন্ডস অফ থিংস। আবার অনেকে জিজ্ঞাসা করে হোয়াটস ইউর এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার শিক্ষাগত যোগ্যতা কি। এই জায়গাটা অনেকে ভুল করেন। অনেকে নিজের এডুকেশনাল যে ইয়েটা কোয়ালিফিকেশনটা ডিসক্রাইব করতে পারেন না। মনে করেন আপনি বলছেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করছি, ইংরেজিতে বলেন তো। অনেকেই বলতে পারে না, বলে আই এম স্টাডিং পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট অফ, আই এম স্টাডিং ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স ইউনিভার্সিটি অফ ঢাকা, এইভাবে অনেকে কথা বলে। সেন্টেন্সের ভিতরে একটার সাথে আরেকটা ওয়ার্ড কানেক্টেড হয় না, প্রেপোজিশনের সঠিক ব্যবহার জানে না। এই ধরনের সমস্যা হয় কিনা? অনেকে বলে আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ইন 2022, এই যে আই হ্যাভ কমপ্লিটেড বলছেন, আবার ইন 2022 বলছেন, এরকম বলা যায় না।
আই হ্যাভ কমপ্লিটেড মাই পোস্ট গ্রাজুয়েশন, এরপর যে সাবজেক্ট আপনি মেনশন করছেন তার আগে আপনার প্রেপোজিশনে ব্যবহার করতে হয়। এটা অনেকেই জানেন না। বা ওই যে বললাম ইন 2022, যখন আপনি কত সালে আপনার অনার্স কমপ্লিট করেছেন, মাস্টার্স কমপ্লিট করেছেন, এই সালটা যখন মেনশন করা হয় তখন আর হ্যাভ কমপ্লিটেড দেওয়া যায় না, তখন জাস্ট আই কমপ্লিটেড বলতে হয়, মানে পাস্ট ইনডিফিনিট ইউজ করতে হয়। মানে এইরকম অনেক ধরনের প্রবলেম আমাদের হয়ে থাকে শুধু সেলফ ইন্ট্রোডাকশন দিতে গেলে। বাট আমরা অনেকে মনে করি যে এটা খুব সহজ জিনিস, আসলে সহজ না। তো তার জন্য কোন ধরনের প্রেজেন্টেশন দিলে আপনার গ্রামাটিক্যাল মিস্টেক হওয়ার পসিবিলিটি থাকবে না, তার উপর আমি একটা সেলফ ইন্ট্রোডাকশন এখানে দিয়েছি। মানে এইটা মেনটেন করে এখানে যদি জাস্ট আপনার ইনফরমেশন গুলো আপনার মতো করে দেন এবং এইটা যদি আপনি প্র্যাকটিস করে রাখতে পারেন, তাহলে আপনার ওই যে যেটা বললাম সেলফ ইন্ট্রোডাকশন দিতে গেলে আপনার ভুলটা আর হবে না। এখানে সেভাবে গ্রামাটিক্যালি সবগুলো কারেক্ট করে দেওয়া আছে, যেটা আমরা অ্যাজ ইউজুয়াল ভুল করি। আমরা মনে করি বিষয়টা একদম সহজ, বাট আসলে কিন্তু ওটা সহজ না। ওইখানে অনেক বিষয় আছে যেগুলোতে আমরা কনফিউশন ফেস করি। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আমি কি বললাম? এই জায়গাটা বোঝা গেল? যে কোনো বিষয়ের উপর আপনি একটা ভাইবা ফেস করতে যান, একটা জায়গায় প্রেজেন্টেশন দেন, আইএলটিএস এক্সাম ফেস করতে যান, সবার আগে আপনাকে সেলফ ইন্ট্রোডাকশন দিতে হয়, তাই না? বুঝতে পারছেন আমি কি বলছি? তো এখানে আমাদের ছোট ছোট মিস্টেক গুলো হয় না বলেন? আমি যে কথাগুলো বলছি, এই যে প্রেপোজিশনের মিস্টেক, এই যে ভার্বের মিস্টেক, টেন্সের মিস্টেক, তার কোশ্চেন অনুযায়ী আমার অ্যান্সারের ফিডব্যাক সেম টেন্সে না হওয়া, এই প্রবলেমগুলো আমরা ফেস করি কিনা? করি কিন্তু। তো এইগুলো থেকে আমাদের ওভারকাম করতে হবে, না হলে কিন্তু আমরা কথা বলার ক্ষেত্রে কনফিডেন্ট পাবো না। এগুলো আপনারা আগামীকাল থেকে তো ক্লাস শুরু হবে, আপনারা আসলে বুঝতে পারবেন আপনি কি শিখতে পারছেন এখান থেকে। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাবো, সবার আগে যেটা দেখাবো সেটা হচ্ছে সার্টেইন একটা টপিকের উপর আপনি কিভাবে ইংলিশে স্পিকিং করবেন। আমরা যারা স্পিকিং এ দুর্বল, আমরা যারা মনে করি যে আমি মোটামুটি গ্রামার পারি, টেন্স বুঝি, বা লিখতেও পারি, সামান্য আমি পড়তেও পারি, বাট যখন আমি কথা বলতে যাই, যখন আমি স্পিকিং করতে যাই, তখন ঘাবড়ে যাই, তখন আটকে যাই, তখন আমি পারি না। আপনি কেন স্পিকিং করতে পারেন না, এটার প্রধান কারণ কি, আর কিভাবে স্পিকিং ডেভেলপ করা যায়, আমি আজকের এই ক্লাসটিতে ফার্স্টে এটা নিয়ে কথা বলবো। এরপর কনভারসেশন এন্ড রিডিং নিয়ে কথা বলবো। তো আগে এটা একটু আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। দেখেন, আমরা সবাই কম বেশি ছোটবেলা থেকে গ্রামার চর্চা করি। আর বাংলাদেশের যে ন্যাশনাল কারিকুলাম আছে, এনসিটিভি কর্তৃক যে টেক্সট বুক গুলো দেওয়া থাকে ক্লাস 12 পর্যন্ত, সেখানে স্পোকেন ইংলিশ, লিসনিং, এরকম প্র্যাকটিক্যাল পার্ট বলে কিছু থাকে না। এই জন্য 10 বছর 12 বছর ইংরেজি শিখে চর্চা করে কমনলি সাবজেক্ট হিসেবে থাকার পরেও আমরা ইংলিশে 2 লাইনও সঠিকভাবে বলতে পারি না। এটাই আমাদের রিয়েলিটি, তাই না? পরে যখন আমরা আমাদের জব সেক্টরে যাই, বা আমরা অনার্স মাস্টার্সে যাই, ইউনিভার্সিটিতে ফেল করি, বিভিন্ন জব এক্সামে ফেল করি, ইভেন কর্পোরেট লাইফের যে জবগুলো আছে সেখানেও আমরা ভালো করতে পারি না। ইংলিশে দুর্বলতা থাকার কারণে বিভিন্ন জায়গায় আমরা সুযোগ পেয়েও কনফিডেন্ট পাই না, চাকরি করতে পারি না। তো এই প্রবলেমগুলো হয় কেন? হয় প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজটা না থাকার কারণে, গ্রামার ট্রান্সলেশন বেস সিস্টেম থাকার কারণে। এটা আমরা প্রত্যেকে জানি। এখন গ্রামার অনেকেই জানেন বা মোটামুটি বোঝেন, পারেন, কিন্তু স্পিকিং পারছেন না। এর জন্য আপনি কি বলছেন যে আমার প্রচুর প্র্যাকটিস দরকার, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার পার্টনার নেই, তাহলে আপনি কি করবেন? পার্টনার খোঁজার চেষ্টা করেন। এই যে আপনারা অনেকেই দেখছেন না যে ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা বা মেসেঞ্জার গ্রুপ খোলা, কনভারসেশন গ্রুপ করা হয়েছে, আপনারা জয়েন করেন, প্রত্যেকে খুবই আগ্রহের সাথে জয়েন করেন না? মনে করেন একটা কনভারসেশন গ্রুপে আপনি যুক্ত হলেন হোয়াটসঅ্যাপে, কি কি ডেভেলপ করতে পারেন আপনি? একজন বলছে হাই, একজন বলছে হ্যালো, হাউ আর ইউ, আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ, শেষ, সে চলে গেল। আবার আরেকজন আসছে, ওই হাই দিচ্ছে। ওইভাবে কি ডেভেলপ করা যায়? এছাড়া আমরা কি করি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে? দেখবেন অনলাইনে বিভিন্ন অ্যাপ পাওয়া যায়, ফ্রি ইংলিশ, হ্যালো ইংলিশ, স্পিক ইংলিশ, বাডি টক, কিছু কিছু ওয়েবসাইট আছে, এপিসোডেন, ফ্রি ফর টক। এই ওয়েবসাইট গুলো বা এই অ্যাপ গুলো ব্যবহার করলে আপনি দেখবেন, আমার কথাগুলো একটু শোনেন, আপনি দেখবেন ইনস্ট্যান্টলি পার্টনার পেয়ে যাবেন ইংলিশে স্পিকিং করার, প্র্যাকটিস করার। অনেকে এটা করেন আপনারা, কিন্তু এইখানে একটা প্রবলেম কি হয় জানেন? আমি বলি, যারা এগুলো প্র্যাকটিস করেন, আপনার অপোজিট যে পার্সনটা থাকে, যার সাথে আপনি প্র্যাকটিস করতে যাচ্ছেন ইংলিশটা, দেখবেন সে ইন্ডিয়ান, না হলে ফিলিপিন, পাকিস্তান, আফগানিস্তান, ভিয়েতনাম, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এই ধরনের কোন একটা কান্ট্রি বা রিজিয়নের লোক, যে আপনার মতোই ইংলিশে দুর্বল, তারও ফ্রি টাইমটা কাজে লাগায় সে ইংরেজি প্র্যাকটিস করতে আসছে। আপনি মোটামুটি গ্রামার জানেন, স্পিকিং করতে পারেন না, তাই আপনি ওইখানে চর্চা করতে গেছেন। তো ওই রকম একজনের সাথে যখন আপনি চর্চা করছেন, প্র্যাকটিস করছেন, আপনার ভুল হলে সে বুঝতেছে না, তার ভুল হলে আপনি বুঝতেছেন না, জাস্ট মোটামুটি কথা কিভাবে চালাচ্ছেন, হাই,
hello bro, how are you, what do you do, what are you doing now, where are you from, what kinds of food do you like most। এই কথাগুলো আপনি বললেন, সে উত্তর দিল, তাকে ওই কথাগুলো বললেন, শেষ। ফোন কেটে গেল, আরেকজনের কাছে কল দিলেন, ওই সেম কথাগুলোই তার সাথে বলছেন। এইভাবে কিন্তু কমিউনিকেশন ডেভেলপ করা যায় না। এইভাবে কি হয় জানেন, হয়তো আপনার একটা ফ্লুয়েন্সি চলে আসে, বাট আপনি একটা নির্দিষ্ট সার্কেলে আটকে যাবেন। আপনার যে স্ট্রাকচার ডেভেলপ করার যে জায়গাটা, সেটা কখনো ইনক্রিজ হবে না। তখন প্রবলেমটা কি হয়, যখন আপনি একটা প্র্যাকটিক্যাল এনভায়রনমেন্টে একটা ফর্মাল প্রেজেন্টেশন দিতে যান, একটা আইএলটিএস এক্সাম ফেস করতে যান, তখন আর আপনি ইংলিশে কথা বলতে পারেন না। তাহলে উপায় কি? মনে রাখবেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করার, অর্থাৎ বিশেষ করে স্পিকিং ডেভেলপ করার জাস্ট দুইটা ওয়ে আছে, দুইটা ওয়ে। এগুলো কেউ বলবে না, আপনারা হাজার হাজার টাকা দিয়ে কোর্স করবেন, বিভিন্ন চ্যাপ্টারের উপর ক্লাস করবেন, বাট এই কথাগুলো জেনে যান যদি শেখার ইচ্ছা থাকে। দুইটা ওয়ে আছে ল্যাঙ্গুয়েজ স্পিকিং ডেভেলপ করার। এক এক নাম্বার ওয়ে হচ্ছে নেটিভ ইংলিশ স্পিকারদের সাথে কমিউনিকেশন করা। ব্রিটিশ, আমেরিকান, অস্ট্রেলিয়ান নেটিভ স্পিকারদের সাথে কমিউনিকেশন করতে পারলে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা যায়, এটা পসিবল। আরেক নাম্বার ওয়ে হচ্ছে সার্টেইন টপিকের উপর স্পিকিং করা, প্রেজেন্টেশন দেওয়া। দেখছেন না আইএলটিএস এর স্পিকিং পার্টে কি থাকে? ফার্স্ট ইন্ট্রোডাক্টরি পার্ট থাকে, দেন একটা কিছু ডিসক্রাইব করতে হয়, দেন কিউ কার্ড টপিক থাকে। অর্থাৎ সার্টেন টপিকের উপর আপনাকে কথা বলতে হবে। তাহলে নেটিভ স্পিকারদের সাথে কথা বলা বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে তো সহজ হয় না, হয় মানে ফ্রিতে কোনো কিছু হয় না, করা যায় ডলার পে করতে হয়। ক্যাম্বেলি, ক্লাপিঙ্গো, এই ধরনের কিছু ওয়েবসাইট বা অ্যাপ আছে যেগুলোতে ডলার পে করে করতে হয়, যেটা তো সবার পক্ষে সম্ভব না। তাহলে নেটিভ টিচার পাওয়া যায়, সম্ভব না। তাহলে আরেকটা কাজ কি আছে? আরেকটা হচ্ছে এই সার্টেন টপিকের উপর স্পিকিং করা বা প্রেজেন্টেশন দেওয়া। এক একটা টপিকের ব্যাকগ্রাউন্ড এক এক রকম হয়। যখন আপনি ডিফারেন্ট কাইন্ডস অফ টপিকের উপর স্পিকিং করছেন বা প্রেজেন্টেশন দিচ্ছেন, নতুন নতুন ভোকাবুলারি পাচ্ছেন, নতুন টাইমিং জানছেন, নতুন সেন্টেন্স স্ট্রাকচার যাচ্ছে জানতে পারছেন, নতুন ফ্রেজ সম্পর্কে আইডিয়া আসছে, রিডিং এর স্কিলের ডেভেলপমেন্ট হচ্ছে, আর স্পিকিং ডেভেলপমেন্ট তো হচ্ছেই। এই জন্যই আইএলটিএস স্পিকিং টেস্টে প্রচুর পরিমাণ স্পিকিং এর টপিকের উপর জোর দেওয়া হয়। অর্থাৎ আপনাকে পড়তে হবে, আপনাকে সেলফ প্র্যাকটিস করতে হবে। আপনি প্রতিদিন একটা করে টপিকের উপর প্রেজেন্টেশন তৈরি করেন, আয়নার সামনে দাঁড়িয়ে ডিসক্রাইব করেন, আপনার মোবাইলে অন ক্যামেরায় ভিডিও রেকর্ড করেন। আমার পেইড কোর্সের যে ফেসবুক গ্রুপ আছে, আমি যদি এখন আপনাদের দেখাতে পারতাম, দেখলে বুঝতে পারতেন প্রতিটা স্টুডেন্ট প্রেজেন্টেশন দিচ্ছে, প্রতিটা স্টুডেন্ট মোবাইলে রেকর্ড করে অন ক্যামেরায়। আমার প্রত্যেকটাই পেইড কোর্সের, বাইরের কোনো স্টুডেন্ট না, প্রত্যেকেই তাদের ব্যাচ নাম্বার লিখে দিয়ে, তারা টপিক নাম্বার লিখে দিয়ে তারা প্রেজেন্টেশন দিচ্ছে। তো আপনি যদি কথা না বলেন, আমি যত ভালো টিচার হই, এর আগে আরো ক্লাস নিয়েছি, যত ক্লাস নেই, হাজারটা ক্লাস নিলে কোনো লাভ হবে না যদি আপনার মুখ দিয়ে আপনি কথা না বলেন, আপনার ব্রেন দিয়ে আপনি আইডিয়া জেনারেট না করেন। তাহলে সেটা আপনি কিভাবে করবেন? আপনি স্পিকিং এ এক্সপার্ট হতে চান, এখন আপনি স্পিকিং না করলে, চুপ করে বোবার মতো বসে থাকলে কি এক্সপার্ট হতে পারবেন? পারবেন না। আর ছোট ছোট রুলস আর স্ট্রাকচার পরে কখনো ডেভেলপ করা যায় না। এটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, এই যে হাজারো সেন্টেন্স করতে পারবেন, এইভাবে কখনো ভাষার ডেভেলপমেন্ট আসে না। কিন্তু আপনি যদি প্যাসিভ অ্যানালাইসিস করতে পারেন মেন্টরের অধীনে থেকে, তাহলে দেখেন ডেভেলপমেন্টটা কিভাবে আসে। আপনাদের পেইড কোর্সে কাউকে আসতে হবে না, ভয় পাই না, আমি কোনো টাকা পয়সা চাচ্ছি না, কোর্স করতে বলছি না। আমার যারা ভর্তি হওয়ার এমনিতেই অলরেডি হয়ে গেছে, আর যা হবে তা হবে, ওটা নিয়ে আমি ভাবি না। কারণ আমি যা পড়াই, আমি যতটা পরিশ্রম করি, যা কষ্ট করি, যারা চেনে জানে বোঝে আমাকে, তারা এমনিতেই আসে, আমার অত বলা লাগবে না। কিন্তু আপনারা যারা এখানে আছেন, যারা ফ্রি ক্লাস করছেন, দেখে যান, অন্তত একটা ঘন্টা টাইম দিয়ে যান, দেখে যান কিভাবে স্পিকিং এর ডেভেলপমেন্টটা করা যায়, আমরা করতে পারি। এবং এইভাবে যদি আপনি করতে পারেন, এটার আরো একটা বেনিফিট কি জানেন? আপনি যখন ইংলিশে স্পিকিং করবেন, আপনার গ্রামাটিক্যাল যে মিস্টেক হয় না, এই গ্রামাটিক্যাল মিস্টেক হওয়ার সম্ভাবনা 0.00%। আপনার কোনো গ্রামারের মিস্টেক হবে না যদি আপনি এটা করতে পারেন। এটা হচ্ছে টপ ডাউন পদ্ধতি ফলো করা। টপ ডাউন পদ্ধতি ফলো করাটা কি, বোঝার চেষ্টা করেন। এখানে একটা সার্টেন টপিক আছে, আ পিকনিক আই এনজয়েড। এই টপিকের একটা অ্যান্সার এখানে দেওয়া আছে, আমার কথাটা মনোযোগ দিয়ে বোঝেন। এইখানে কয়েকটা কোশ্চেন আছে। মনে করেন আপনি একটা আইএলটিএস স্পিকিং টেস্ট বা যে কোনো একটা স্পিকিং টেস্ট ফেস করছেন ইংলিশের, আমি আপনার টিচার, আপনার ইনস্ট্রাক্টর, আপনি আমার ক্যান্ডিডেট। আমি আপনাকে একটা কোশ্চেন প্রথমে করলাম, কি জানেন কোশ্চেনটা? যে হ্যাভ ইউ এভার এনজয়েড এনি কাইন্ড অফ পিকনিক, বা ডিড ইউ এভার এনজয় এনি কাইন্ড অফ পিকনিক? আপনি কি জীবনে কোনো দিন কোনো পিকনিক করেছেন? ইফ ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স, ইফ ইউ হ্যাভ এনি মেমোরেবল ইভেন্ট অফ পিকনিক, প্লিজ শেয়ার ইউর থট ইন ফ্রন্ট অফ মি। যদি তোমার কোনো ধরনের স্মরণীয় ঘটনা থাকে পিকনিক সম্পর্কে, আমার সামনে ডিসক্রাইব করো। আমার কথাটা বুঝবেন,
আপনারা এমন কেউ নেই যারা জীবনে কোনোদিন পিকনিক করেননি। জীবনের কোনো একটা পর্যায়ে আপনি করছেন, আপনার ফ্রেন্ডের সাথে হোক, ফ্যামিলির সাথে হোক, কলিগসদের সাথে হোক, রিলেটিভসদের সাথে হোক, হাজবেন্ডের সাথে হোক, ওয়াইফের সাথে হোক, পিকনিক করছেন না লাইফে? যদি কোনো ধরনের একটা ঘটনা আপনার ইভেন্ট আপনার থাকে, সেটা আপনি ইংলিশে ডেসক্রাইব করেন। তার আন্ডারে, অর্থাৎ এই টপিকের আন্ডারে আমি এখানে 7টি কোশ্চেন দিয়েছি যে ওয়েন ডিড ইউ গো অন আ পিকনিক। আপনি যদি সেখানে যান তা আপনি কবে গিয়েছিলেন, জাস্ট উত্তর দেন। ওয়ার ডিড ইউ গো, আপনি কোথায় গিয়েছিলেন। হোয়াট ডিড ইউ ডু আফটার রিচিং দ্য স্পট, আপনি যেখানে গিয়েছিলেন যাওয়ার পর কি কি করেছিলেন। ওয়েন ডিড ইউ টেক ইউর লাঞ্চ, কখন লাঞ্চ করেছিলেন। হোয়াট ওয়ার দেয়ার ইন দ্য ফুড আইটেমস, সেখানে খাবারের আইটেমগুলো কি ছিল। হোয়াট রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস ডিড ইউ পারফর্ম দেয়ার, কোন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সেখানে করেছিলেন। ওয়েন ডিড ইউ স্টার্ট ফর হোম, কখন বাড়ি ফিরেছিলেন। এই যে 7টি কোশ্চেন আছে, আপনি কনফিডেন্টের সাথে এই 7টি কোশ্চেনের ডিটেইলস অ্যান্সার গ্রামেটিক্যাল মিস্টেক ছাড়া দিতে পারবেন ধারাবাহিকভাবে? ভেবে দেখেন তো। কোনো টেন্সের ভুল করলে হবে না, ভার্বের ভুল করলে হবে না, পারবেন? একবারে সম্ভব হয় না। কিন্তু আমি যদি আপনাকে প্যাসেজটা বুঝাই দেই, তাহলে পারবেন। আমি আমার স্টুডেন্টসদেরকে যেটা করাই সেটা হচ্ছে, এরকম টপিক থাকবে, কোশ্চেন থাকবে, বাট স্যাম্পল একটা অ্যান্সার থাকবে। কারণ আমার ফার্স্টে ইনফরমেশন লাগবে। ইনফরমেশন ছাড়া আপনি কিভাবে কথা বলবেন? আপনি আপনার এক্সপিরিয়েন্সটাই শেয়ার করবেন, তারপরেও আমাদের ব্রেইন জ্যাম হয়ে যায়, আমরা পারি না, প্র্যাকটিস নেই তাই। এজন্য এখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে পিকনিক সম্পর্কে। এইটা যদি আপনি 2বার 3বার 4বার পড়েন, আপনার রিডিং এর ডেভেলপমেন্ট হবে। আপনি বাক্যে রাইটিং এর ফরমেশন বুঝতে পারবেন, এই সেন্টেন্স গুলো কোন টেন্সে লেখা আছে, কোথায় ফ্রেজের ব্যবহার, কোথায় ক্লজের ব্যবহার, এটা আপনি অনেক ভালোভাবে বুঝতে পারবেন। এইটা পড়ার পর এখান থেকে একটা আইডিয়া নিয়ে এই কোশ্চেন গুলোর উত্তর আপনি দিতে পারবেন, এবং সেটা যদি দিতে পারেন, আপনার গ্রামাটিক্যাল মিস্টেক হওয়ার পসিবিলিটি থাকে না। এটা আপনাকে বুঝতে হবে। আর আবারও বলছি, ইনফরমেশন ছাড়া কিছু হয় না। বিষয়টা কেমন জানেন? আমি একটা সহজ এক্সাম্পল দিই, একটু বোঝার চেষ্টা করেন, শোনার চেষ্টা করেন কথাগুলো। সহজ এক্সাম্পলটা হচ্ছে, মনে করেন আমি যদি আপনাকে বাংলায় কথা বলতে বলি, কি সম্পর্কে? মনে করেন ফেভার, ফিভার, জ্বর হয় না মানুষের, জ্বর। আমি যদি আপনাকে বলি যে ভাই বা ম্যাডাম, আপনারা এখানে যারা আছেন, জ্বর সম্পর্কে 10টি বাক্য বলেন তো বাংলায়, জ্বর। এখন আপনি যদি আমাকে এই কোশ্চেনটা করেন, আমি বলবো যে স্যার, জ্বর হলে শরীরে তাপমাত্রা বৃদ্ধি পায়, জ্বর হলে আমরা প্যারাসিটামল জাতীয় ওষুধ, নাপা নাপা এক্সট্রা, এগুলো আমরা খেয়ে থাকি, সেবন করে থাকি। এরপর কি? এরপর আমার ব্রেনে আর আসতেছে না, হয়তো ভাবলে আরো 2-1টা আসবে। বাট ভেবে দেখেন তো, আপনি 10টা বাক্য কি বলতে পারবেন জ্বর নিয়ে বাংলায়, নট ইন ইংলিশ, বাংলায়? ভেবে দেখেন, আপনি পারবেন না, চেষ্টা করে দেখেন। কিন্তু এই সেম কথাটা আপনি যদি একজন মেডিসিনের ডক্টরের কাছে গিয়ে বলেন যে ডাক্তার সাহেব, জ্বর সম্পর্কে 10টি বাক্য বলেন তো, সে ওইটা নিয়ে ঘাটাঘাটি করে, পড়াশোনা করে, ওইটা নিয়ে কাজ করে, দেখবেন সে পারবে। সে 10টি বাক্য ইনস্ট্যান্টলি বলতে পারবে। আরো কিছু অ্যাডভাইস আপনাকে সে দিতে পারবে যে জ্বর হলে এটা করতে হয়, এটা করতে হয়, এটা করা ঠিক না, এটা করা ঠিক না। কিন্তু দেখবেন আপনি পারছেন না, কেন? আপনার কাছে ইনফরমেশন নেই বাংলাতেই কিন্তু। তাহলে আপনি সেখানে ইংলিশে কিভাবে কথা বলবেন? আপনি তো ইংলিশে এমনিতেই কথা বলতে পারেন না, তাহলে ইনফরমেশন ছাড়া টপিকের উপর কিভাবে আপনি কথা বলবেন? একবার ভাবেন। এই জন্য যদি আমাদের স্যাম্পল অ্যান্সারটা জানা থাকে, তাহলে আমাদের বিষয়গুলোর উপর আমি আমার মতো করে আমার এক্সপিরিয়েন্সটা এই কোশ্চেনগুলোর এগেইনস্টে শেয়ার করব, আমার এক্সপিরিয়েন্সই শেয়ার করব। তার আগে আমি যদি স্যাম্পল অ্যান্সারটা পড়ি, আমার কথা বলা সহজ হবে। এইভাবে আমি প্রেজেন্টেশনটা নিয়ে থাকি। আপনি যদি একদিনে বুঝবেন না, একটা না 10টা টপিকের উপর প্রেজেন্টেশন দেন, আপনি কখন এক্সপার্ট হয়ে গেছেন আপনি নিজেও বুঝতে পারবেন না। আমরা পারি না, জাস্ট আমরা মুখ দিয়ে কথা বের করি না, আমরা ব্রেন দিয়ে ভাবি না, আমরা কখনোই প্র্যাকটিস করি না স্পিকিং, আমরা শুধু দেখে যাই। এই জন্য হয় না। বাট আমাদের কথা বলতে হবে, এর জন্য আহামরি গ্রামার লাগে না, আহামরি কোনো ভোকাবুলারি লাগে না। আপনি এটা একটু দেখেন, বলছে আ পিকনিক আই এনজয়েড, একজনের এক অভিজ্ঞতা। এখন দেখেন, পিকনিক আই এনজয়েড মানে কি? তার অতীত অভিজ্ঞতা। আমি আপনাদেরকে বলছি যে ইংলিশে কথা বলতে গেলে 12টা টেন্স লাগবে, 18টা মডাল সেমি মডাল লাগবে, 30টা স্ট্রাকচার আছে। বাট আপনি যখন একটা সার্টেন টপিকের উপর স্পিকিং করবেন, একটা সার্টেন টপিকের উপর প্রেজেন্টেশন দিবেন, আপনার কিন্তু এরকম মিক্সড স্ট্রাকচারের প্রয়োজন হয় না, 30টা স্ট্রাকচারই লাগে না। একটা বা 2টা, সর্বোচ্চ 3টা স্ট্রাকচার দিয়ে একটা কমপ্লিট প্রেজেন্টেশন তৈরি হয়, এর বাইরে না। একটা বা 2টা, সর্বোচ্চ 3টা। এখানে
যে কোনো টপিকের উপর কথা বলার আগে যদি তার ব্যাকগ্রাউন্ডটা বোঝা যায়, টপিকটা কেমন, কোন রিলেটেড, বলছে পিকনিক আই এনজয়, তার মানে আমাকে অতীতের একটা ঘটনা শেয়ার করতে হবে, আমি কবে কোন দিন একটা পিকনিক করেছিলাম সেটা বলতে হবে, তার মানে সব পাস্ট এক্সপিরিয়েন্স। তার মানে এইখানে যতগুলো বাক্য লেখা আছে এই প্যারাগ্রাফে, প্রত্যেকটা বাক্য পাস্ট টেন্সের। পাস্ট মানে কি, সাবজেক্টের পর মেইন যে ভার্ব, এটার পাস্ট ফর্ম থাকে, V2 থাকে। এই টেন্স যদি কথা বলার আগে আইডেন্টিফাই করা যায়, টপিক দেখে যদি ব্যাকগ্রাউন্ডটা আইডেন্টিফাই করা যায় যে আমার টাইমিংটা কেমন হবে, কোন টেন্সে হবে, তাহলে প্রেজেন্টেশন দেওয়া অনেক সহজ হয়, গ্রামেটিক্যাল মিস্টেক হয় না। আবার দেখেন, আমি এটা একটু পড়ি, তারপর আমরা এইখান থেকে আমরা অ্যান্সারটা করব, কত সহজে স্পিকিং করা যায় একটু দেখেন। বলছে লাস্ট উইন্টার, অর্থাৎ গত শীতে, এটা জাস্ট একটা ফ্রেজ, অ্যাডভার্ব অফ টাইম, এখান থেকে বাক্যটা শুরু। আই সাবজেক্ট, ওয়েন্ট, গো মানে যাওয়া, এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট। আই ওয়েন্ট মানে কি, আমি গিয়েছিলাম ওয়ান আ পিকনিক, একটা পিকনিকে। হুইস, এটা একটা রিলেটিভ প্রোনাউন, হ্যাঁ, মানে যেটি, ওয়াজ ফুল অফ এনজয়মেন্ট, যেটি ছিল আনন্দে ভরপুর। উই ওয়েন্ট টু দ্য ন্যাশনাল পার্ক, আমরা কোথায় গিয়েছিলাম, ন্যাশনাল পার্কে। সাম অফ মাই ক্লাসমেটস, আমার কিছু বন্ধুরা, অ্যারেঞ্জ দ্য পিকনিক, প্রতিটা ইংলিশ সেন্টেন্সে সাবজেক্টের পরেই ভার্ব থাকে, ফোকাস করেন। সাম অফ মাই ক্লাসমেটস, এটা সাবজেক্ট, অ্যারেঞ্জড আয়োজন করেছিল পিকনিকে, দ্য পিকনিক। উই ওয়ার 15 ইন নাম্বারস, আমরা 15 জন ছিলাম। উই হায়ার্ড আ মাইক্রোবাস আর্লিয়ার, বাংলাটা বুঝবেন, আমার মাদার টাং ইজ বাংলা, আমি বাংলা কি বলছি, যে আমরা একটা মাইক্রোবাস ভাড়া করেছিলাম, করি, করব, করতেছি, এরকম না কিন্তু, করেছিলাম। উইদিন হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টার ভিতর, উই রিচড দ্য গ্র্যান্ড স্পট, সরি, উই গট আউট অফ দ্য সিটি, আমরা শহর ত্যাগ করেছিলাম, মানে আমরা শহর থেকে বেরিয়ে পড়েছিলাম। উই ওয়ার অল সিঙ্গিং ইনসাইড দ্য মাইক্রো, আমরা প্রত্যেকে মাইক্রোর ভিতর গান করছিলাম। অ্যাট লাস্ট অ্যাট অ্যাবাউট 10 AM, প্রায় 10টার দিকে, উই রিচড দ্য গ্র্যান্ড স্পট, আমরা গ্র্যান্ড স্পটে পৌঁছালাম। আফটার রিচিং, পৌঁছানোর পর, উই ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট, আমরা আমাদের ব্রেকফাস্ট সম্পন্ন করলাম। উই ডিড নট টেক এনি কুক উইথ আস, আমরা আমাদের সাথে কোনো রাঁধুনিকে নেইনি। টু অফ আওয়ার ক্লাসমেটস, রানা অ্যান্ড কামাল, টুক দ্য চার্জ অফ কুকিং, আমাদের দুইজন বন্ধু রানা এবং কামাল রান্নার দায়িত্ব নিয়েছিল। সোহেল অ্যান্ড আই ডাগ আ স্মল হোল, ডিগ থেকে ডাগ, হ্যাঁ, খনন করেছিল একটা ছোট চুলা, হোল মানে কি চুলা, টু মেক আ টেম্পোরারি কুকার, ক্ষণস্থায়ী রান্নার জন্য। উই অল স্টার্টেড হেল্পিং রানা অ্যান্ড কামাল, আমরা প্রত্যেকে রানা এবং কামালকে সাহায্য করা শুরু করেছিলাম। সাম অফ মাই ফ্রেন্ডস ফেস্ট ওয়াটার ফ্রম নিয়ার বাই সোর্সেস, আমার কিছু বন্ধুরা, ফেস্ট মানে কি জানেন, নিয়ে আসা, ব্রিং বলে না, ব্রিং মানে আনা, ওইটারই সিমিলার ওয়ার্ড, সিনোনিম, হ্যাঁ, কাছের উৎস থেকে পানি এনেছিল। আদার্স হেল্প টু প্রিপেয়ার অনিয়ন গার্লিক অ্যান্ড আদার স্পাইসেস, অন্যরা সাহায্য করেছিল তৈরি করতে, প্রিপেয়ার মানে তৈরি করা, টু প্রিপেয়ার তৈরি করতে, পেঁয়াজ, রসুন এবং অন্যান্য মশলা। অ্যাবাউট 1:30 PM, প্রায় 1:30টার দিকে, 1:30 মানে কি, 1:30, একটা প্যাসেজ অ্যানালাইসিস করলে অনেক ডেভেলপমেন্ট হয়, বিশ্বাস করেন। দ্য ডিশ ওয়াজ রেডি, এভরিওয়ান ফেল্ট কোয়াইট হাংরি, দেখছেন ভার্বের দিকে ফোকাস করেন। FEEL, ফিল মানে অনুভব করা, এর পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ট, অর্থাৎ প্রত্যেকে খুবই ক্ষুধার্ত অনুভব করছিল। এভরিওয়ান ফেল্ট কোয়াইট হাংরি, সো আই স্টার্টেড সার্ভিং দ্য প্রিপেয়ার্ড ফুড, আমি প্রস্তুতকৃত খাবার সার্ভ করা শুরু করেছিলাম। দেয়ার ওয়ার পোলাও, রোস্ট, বিফ, স্যালাড, এক্সেট্রা, সেখানে এই আইটেমগুলো ছিল। উই ফিনিশড আওয়ার ফেস্ট অ্যান্ড রিটায়ার্ড টু রেস্ট ফর অ্যাবাউট হাফ অ্যান আওয়ার, আমরা আমাদের খাওয়া শেষ করেছিলাম এবং রেস্ট নিয়েছিলাম আধা ঘন্টার জন্য। অন অফ আওয়ার ফ্রেন্ডস রিসাইটেড, রিসাইট মানে আবৃত্তি করা, এর পাস্ট ফর্ম রিসাইটেড, বলছে আমাদের ভিতর একজন বন্ধু আবৃত্তি করেছিল আ গ্রেট পোয়েম অফ জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশের একটা কবিতা। রিপন প্রেজেন্টেড আ জোক অন আ ভ্রাসিয়াস ইটার, রিপন একটা জোক মানে একটা কৌতুক উপস্থাপন করেছিল। ভ্রাসিয়াস মানে কি জানেন, পেটুক ব্যক্তি যাকে বলা হয়, খাদ্যরসিক ব্যক্তির মতো। সুমন, হু ইজ আ গুড সিঙ্গার, প্রেজেন্টেড টু সংস অফ নজরুল, সুমন যে একজন ভালো গায়ক, নজরুলের দুইটা গান উপস্থাপন করেছিল, প্রেজেন্ট করেছিল। উই স্টার্টেড ফর হোম এট 5 PM আফটার টেকিং আওয়ার টি, চা খাওয়ার পর 5টার দিকে আমরা বাসায় ফিরেছিলাম। উই এনজয়েড দ্য পিকনিক মোস্ট অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি আ মেমোরেবল ডে ফর মি, আমরা এটা খুবই উপভোগ করেছিলাম এবং আমার জন্য একটা স্মরণীয় দিন ছিল। তাহলে এগুলো সবই কোন টেন্সে লেখা আছে বলেন তো, বেশিরভাগ সেন্টেন্স সবই দেখেন পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা আছে। কোন টেন্স বলছি, পাস্ট
ইনডিফিনিট টেন্স। এইবার দেখেন আপনি কিভাবে প্রেজেন্টেশন দিবেন, আপনি কিভাবে কোনো গ্রামেটিক্যাল মিস্টেক ছাড়া আপনি অ্যান্সার করবেন। আপনি এইটা 2 বা 3 বার পড়েন, পড়ার পর একবার ভাবেন তো আপনি পারেন কিনা। জাস্ট এইখানকার ভার্ব গুলো, আমি প্রথমে আপনাদের বলছিলাম মনে আছে যে আমরা ইংলিশে কথা বলতে পারি না, প্রধান কারণ কি? আমরা মনে করি আমার প্রপার ভোকাবুলারি জানা নেই, আমরা কথা বলতে গেলে শব্দ আটকে যায়, আমাদের ব্রেইনে প্রপার ওয়ার্ডটা আসে না। এই ওয়ার্ডের জন্য কি বলছিলাম, যত বেশি পারা যায় ভার্ব রিলেটেড ভোকাবুলারি শেখা দরকার, ভার্ব রিলেটেড ভোকাবুলারি শিখলে আমরা ডেভেলপ করতে পারবো। গেল একটা কথা। তাহলে এই যে প্যাসেজটা আপনারা এখানে দেখছেন, এইখানে যে ভার্ব গুলো আছে এইগুলোকে আপনি কি আলাদা করতে পারবেন? এই প্যাসেজটা পড়ে একটা খাতা কলম নেন, নিয়ে প্রত্যেকটা ভার্বকে আপনি এক লাইন দিয়ে লেখেন। ওয়েন্ট, অ্যারেঞ্জ, হায়ার, গট আউট, রিচ, হেল্প, টুক, ডাক, ফেল্ট, ফেস্ট, এইভাবে ভার্বগুলোকে লিখে ফেলেন তো। 15টা বা 20টা ভার্ব হোক, হলো, এক পাশে রাখেন। দেখেন কত মজার একটা টেকনিক আমি আপনাকে বলি। আমি, এই দেখেন, আমার সাবজেক্ট কি? সাবজেক্ট কিন্তু একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে, আমি কোশ্চেনের কাছে পরে আসছি। মনে করেন আমি একটা সাবজেক্ট নিলাম আই, আবার নিলাম আই, আবার নিলাম আই, আবার নিলাম আই, আবার নিলাম আই, এইভাবে আমি আই 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 বসিয়ে গেলাম, বোঝেন কিন্তু। এবার দেখেন আমি ভার্ব নিব, আই, আই। এবার আমি যদি বলি গো মানে কি, আমি যাই, তাহলে গো বসাবো না। আমি যেহেতু অতীতের কথা বলছি, আমার প্রেজেন্টেশনটা কি নিয়ে, ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে। পাস্ট টেন্সের কোশ্চেন করতে গেলে ডিড এর ব্যবহার হয়, আর ডিড এর ব্যবহার করলে মেইন ভার্বটা কিসে হয়, প্রেজেন্ট ফর্মে হয়। তো আমি যদি বলি ডিড ইউ গো, তাহলে আমি কি বলবো, ইয়েস আই ওয়েন্ট। এবার বলছে ওয়েন ডিড ইউ গো, তাহলে আমার এখানে সময় মেনশন করতে হবে, সময় মেনশন করতে হবে না? তাহলে আমি কি বলবো, আমি বললাম যে আই ওয়েন্ট। গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, গো ওয়েন্ট গান। আই ওয়েন্ট অন আ পিকনিক, আমি একটা পিকনিকে গিয়েছিলাম। এর বলছে যে কবে গিয়েছিলে, আপনি টাইমটাকে মেনশন করেন। আমি বললাম যে লাস্ট মান্থ, গত মাসে গিয়েছিলাম। এখন আপনি লাস্ট উইক, লাস্ট ইয়ার, 2 ইয়ার্স এগো, 5 ইয়ার্স এগো, এইভাবে আপনি যে দিন গেছিলেন সেই রকম একটা টাইমের মেনশন আপনি করেন। আমার শেষ, আমার একটা ফার্স্টের যে কোশ্চেনটা সেটার অ্যান্সার আমি আমার মতো করে দিয়ে ফেললাম। একবার ভাবেন, এর জন্য আহামরি গ্রামার লাগে, আহামরি টেন্স লাগে, ভোকাবুলারি লাগে, নাথিং। এরপর কি বলছে, ওয়ার ডিড ইউ গো, আপনি কোথায় গিয়েছিলেন, কোশ্চেন কি, ওয়ার ডিড ইউ গো, আবার বলেন আই, আমি, তাহলে গো মানে তো যাওয়া, তাহলে আমি তো গিয়েছিলেন, তাহলে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। এবার জায়গার নাম মেনশন করেন, আই ওয়েন্ট টু দা কক্সেস বাজার, আই ওয়েন্ট টু দা সুন্দরবন, আই ওয়েন্ট টু দা সিলেট। হ্যাঁ, এইভাবে কি মেনশন করা কি খুব কঠিন? একবার ভাবেন, এরকম হয়ে যাচ্ছে কেন? আচ্ছা যাই হোক। তো এইভাবে আমি এই এই সাবজেক্ট নিলাম, ভার্ব নিলাম, আমি বসালাম। কঠিন না তো। সাবজেক্ট কি, আই, ভার্ব কি, ওয়েন, সাবজেক্ট কি, আই, ভার্ব কি, ওয়েন। এবার আর আবার কি বলছে, আবার বলছে যে হোয়াট ডিড ইউ ডু আফটার রিচিং দ্য স্পট, সেখানে গিয়ে আপনি কি করেছিলেন। তাহলে আপনি এইখানে আগে লেখেন যে আফটার রিচিং দ্য স্পট, কি লিখবেন, আফটার রিচিং দা স্পট, সেখানে যাওয়ার পর। আর এর আগে আপনি আপনার মতো করে পারলে আরো কিছু সেন্টেন্স লিখবেন, কি লিখবেন, মানে আপনি কাদের সাথে গিয়েছিলেন। আপনি কি এখানে একটু এরকম লিখতে পারবেন? এটা কি খুব কঠিন? পিকনিকে তো মানুষ আর একা একা যায় না। তো আপনি এরকম একটু লিখে লিখে দেন যে আই ওয়েন্ট টু দা পিকনিক, আবার সেই ওয়েন্ট, ঠিক আছে, আমি পিকনিকে গিয়েছিলাম, কার সাথে, উইথ মাই ক্লাসমেট, উইথ মাই হাজবেন্ড, উইথ মাই ওয়াইফ, উইথ মাই কলিগস, যে কোনো কিছু লেখেন, আমি পিকনিকে গিয়েছিলাম আমার ক্লাসমেটদের সাথে। হ্যাঁ, এরকম আপনি লিখে দেন। এরপর আপনি এখানে আরো একটু ডিসক্রাইব করেন যে উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম, উই ওয়েন্ট দেয়ার। আর কি হচ্ছে এরকম লেখা ওঠার কারণ কি, জাস্ট একটু ওয়েট করেন তো। আচ্ছা দেখেন, উই ওয়েন্ট বোঝার চেষ্টা করেন, আমরা গিয়েছিলাম, দেয়ার সেখানে, বাই বাস, এরকম আপনি আরেকটু লেখেন। এবার আফটার রিচিং দ্য স্পট, বলছে যে হোয়াট ডিড ইউ ডু আফটার রিচিং দ্য স্পট, আফটার রিচিং দ্য স্পট উই, একটা সাবজেক্ট নেন,
এবার ভার্ব নেন, আই না লিখে আমি উই লিখলাম, কারণ পিকনিক তো মানুষ একা একা করে না, তাই না? আমি যখন উই লিখেই ফেলছি তখন আমি আরেকটু মানে এই এই বাক্যটার পর থেকে আমি উই লিখবো, যে আই ওয়েন্ট টু দ্য পিকনিক উইথ মাই ক্লাসমেটস। তারপর আমি উই দিয়ে শুরু করলাম। এবার আফটার রিচিং দ্য স্পট, উই। এবার ওই ভার্ব গুলো নেন, ARRANGED। উই অ্যারেঞ্জড, আমরা আয়োজন করেছিলাম। আবার লেখেন, এখানে লেখেন উই, একটা সাবজেক্ট নিলাম, একটা ভার্ব লিখি, কুকড। আবার লিখি উই, দেখেন আই না লিখে উই লিখি, একটা ভার্ব নিলাম, ফেল্ট, FELT। আবার লিখলাম উই, বোঝেন, একটা ভার্ব লিখলাম, যে এইট। আবার লিখলাম উই, একটা ভার্ব লিখলাম, কমপ্লিটেড। কমপ্লিটেড বা ফিনিশড, যেটা আপনি লিখে থাকেন, ওইখানে ফিনিশ ছিল, ফিনিশড। আবার লিখলাম উই, আরেকটা ভার্ব লিখলাম, এনজয়েড। আবার লিখলাম উই, একটা ভার্ব লিখলাম, অ্যারেঞ্জড। প্রত্যেকটা ভার্ব কোন কোন টেন্সে লিখতেছি? পাস্ট টেন্সে। আবার লিখলাম উই বা আই, এটা আই থাক। এবার একটা ভার্ব লিখলাম, বোঝার চেষ্টা করেন কি হচ্ছে। আই রিসাইটেড, এখানে আপনি লিখতে পারেন মাই ফ্রেন্ডস অন অফ মাই ফ্রেন্ডস রিপন। এখানে লিখলাম প্রেজেন্টেড। এখানে লিখলাম উই, এখানে লিখলাম স্টার্টেড। লেখা টেখা সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, এইভাবে আমি দেখেন এই সাবজেক্ট আর ভার্ব, উই কুকড, তাহলে আমরা উই অ্যারেঞ্জড, আমরা এখানে কি বলতে পারি? উই অ্যারেঞ্জড সো মেনি থিংস, আমরা অনেক কিছু জোগাড় করেছিলাম ফর কুকিং। কি জোগাড় করেছিলাম? অনেক কিছু, কিসের জন্য? রান্নার জন্য। এবার উই কুকড, আমরা রান্না করেছিলাম কি? উই কুকড বিরিয়ানি। সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে বাকি অংশটা অটোমেটিক্যাল চলে আসে, বিফ, স্যালাড, এক্সেট্রা। শেষ। উই ফেল্ট, আমরা অনুভব করছিলাম, উই ফেল্ট কোয়াইট হাংরি। জাস্ট সিম্পল ভাবে আমি বলতেছি, আমি এখানে আরো অনেক ফ্রেজ যুক্ত করতে পারি, যে আফটার কুকিং উই ফেল্ট কোয়াইট হাংরি, উই ট্রাই টু টেক ফুড, দেন উই এইট, উই এইট আওয়ার লাঞ্চ, উই এইট আওয়ার লাঞ্চ। কি বলতে পারি? একটা টাইমের মেনশন করলেন, অ্যাট 2 PM, আমরা দুইটা আমাদের খাবার খেয়েছিলাম। উই কমপ্লিটেড বা উই ফিনিশড আওয়ার ফেস্ট। ফেস্ট মানে কি জানেন? আমাদের খাওয়া বা ভোজন, আমরা শেষ করেছিলাম। হ্যাঁ, এরপর এখানে একটা টাইম মেনশন করলেন, যে অ্যাট 2:30। এরপর উই এনজয়েড দ্য ফুড, দ্য টেস্ট অফ ফুড, উই এনজয়েড দ্য। জাস্ট উই এনজয়েড দ্য ফুড বা উই এনজয়েড দ্য টেস্ট অফ ফুড ভেরি মাচ, এভাবে বলতে পারেন। এখানে আপনি মানে আরেকটা প্রেপোজিশনাল ফ্রেজ আনবেন, যে আফটার কমপ্লিটিং লাঞ্চ, লাঞ্চ কমপ্লিট করার পর, উই অ্যারেঞ্জড, একটা জায়গায় পিকনিক করতে গেলে সেখানে খাওয়া দাওয়ার পর কিছু সাংস্কৃতিক বা কালচারাল অনুষ্ঠানের আয়োজন করে না? উই অ্যারেঞ্জড সাম রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস, এটা বলতে পারেন, বা কালচারাল অ্যাক্টিভিটিস, এবার আপনি বললেন। এবার সেখানে কি কি হয়েছিল? আই রিসাইটেড আ পোয়েম, আমি একটা কবিতা আবৃত্তি করেছিলাম। বা অন অফ মাই ফ্রেন্ডস রিপন প্রেজেন্টেড জোক, জোক। বা আপনি বললেন যে কোনো কিছু, যে সুমি, হু ইজ আওয়ার অ্যানাদার ফ্রেন্ড, হ্যাঁ, সাং আ সং, একটা গান গেয়েছিল। কি বলবো বলেন তো? সুমি, একটা কমা দিয়ে, হু ইজ হু ইজ মাই, আপনি এরকম ভাবে বললেন, বেস্ট ফ্রেন্ড। এরপর আপনি এখানে বললেন যে স্যাং আ সং, এই যে ভার্বের ফর্ম জানতে, যে সিং মানে গাওয়া, এর পাস্ট ফর্ম SNG, স্যাং। দেন উই এনজয়েড দিস পিকনিক আ লট, উই স্টার্টেড ফর হোম। বা এখানে আপনি বলতে পারেন জাস্ট এরকম, যে উই রিটার্নড হোম, RETURND, উই রিটার্নড হোম অ্যাট 5 PM, আমরা 5টার দিকে বাসায় ফিরেছিলাম। একবার ভাবেন তো,
এগুলো কি তাহলে খুব কঠিন? আই ওয়েন্ট টু দ্য পিকনিক, আই ওয়েন্ট অন আ পিকনিক লাস্ট মান্থ, আই ওয়েন্ট টু দ্য কক্সেস বাজার, I went to the picnic with my classmate. We went there by bus. We cooked something. We arranged something for cooking. We cooked biryani, salad, etc. We felt quite hungry. After that, we ate our lunch at that time. We finished our feast at that time. We enjoyed the food very much. After completing lunch, we arranged some cultural activities. We arranged some cultural activities. We arranged some cultural activities. I recited a poem. One of my friends presented a joke. Shumi, who is my best friend, sang a song. We returned home at that time. So এইভাবে এই কোশ্চেনগুলোর এগেইনস্টে আপনি যদি পিকনিকে গিয়ে থাকেন, কবে গেছিলেন, কার সাথে গেছিলেন, কোথায় গেছিলেন, সেখানে যাওয়ার পর কি করেছিলেন, কখন বাসায় ফিরেছিলেন, আপনার যে কাজটা, যে অ্যাক্টিভিটিসটা, আপনার পরে আপনি সাবজেক্ট, সেই অ্যাক্টিভিটিসটাকে বসান, সেই ভার্বটাকে বসান, ফোকাস রাখবেন এইটা, ওই ভার্বের আমি V2 পাস্ট ফর্মটা বসানোর চেষ্টা করব। যদি আমি সাবজেক্ট আর ভার্বটা বসাতে পারি, দেখবেন বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসবে। তারপরে বাদ বাকি যে বিষয়গুলো, সেখানে ফ্রেজ যুক্ত করবেন কি ক্লজ যুক্ত করবেন আর একটু মডিফাই করবেন, সেটা দেখবেন অটোমেটিক্যালি আপনার ব্রেনে এসে যাবে। আর একটু গোছালো প্রেজেন্টেশন দিবেন, আগে শুরুটা তো করেন। আমরা তো শুরু করতেই ভয় পাই। আমরা মনে করি আমি ভোকাবুলারি জানি না, গ্রামার জানি না, আগে ভালো করে শিখি, টেন্স শিখি, এটা শিখি, ওটা শিখি, তারপরে কথা বলবো। নো, ডোন্ট ডু দ্যাট। এরকম করতে থাকলে আপনার দিন মাস বছর যেতে থাকবে, আপনাকেও শিখে যেতে হবে, শেষ নামাতে পারবেন না। কথা বলা শুরু করেন, শুরু করেন না। আমি আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। উই অ্যারেঞ্জড, আমরা আয়োজন করেছিলাম। উই কুকড, আমরা রান্না করেছিলাম। উই এট, আমরা খেয়েছিলাম। উই রিটার্ন হোম, আমরা বাড়ি ফিরেছিলাম। এই কয়টা সেন্টেন্স বলতে পারবেন না? কেন পারবেন না? এর জন্য কোনো গ্রামার লাগে না। এটা করলে কি হয়? এটা করলে এই যে প্যাসেজ আপনি যদি রিড আউট করেন, রিডিং এর স্কিলের ডেভেলপমেন্ট হচ্ছে, রাইটিং এর ফরমেশন বুঝতে পারছেন, নতুন ভোকাবুলারি থাকলে সেইটা ডেভেলপমেন্ট পাচ্ছেন। তিনটা। আর কোশ্চেনের এগেইনস্টে নিজের ইনফরমেশন দিয়ে যখন আপনি স্পিকিং করছেন, আপনার স্পিকিং এর ডেভেলপমেন্ট হচ্ছে। হয়তো এটা একদিনে বুঝবেন না, বা 2 দিন 3 দিন 4 দিন যেতে থাকলে আপনি কখন ফ্লুয়েন্ট হয়ে গেছেন আপনি নিজে ইমাজিন করতে পারবেন না। একটা টপিকের উপর আপনি এইভাবে প্রেজেন্টেশন তৈরি করেন, বিশ্বাস করেন পরের দিন আপনাকে কেউ থামায় রাখতে পারবে না, আপনার আবার তৈরি করতে ইচ্ছা হবে। একবার কেউ ইংলিশে কথা বলতে পারলে, বলা শিখলে, সে নিজের ভিতরে অন্যরকম একটা কনফিডেন্ট পায়। তার ভিতরে আলাদা একটা প্লেজার কাজ করে, যে আমি তো বলতে পারছি, আমি পারবো, আমি আরো বলি, আমি আরো চেষ্টা করি। বাট যারা জড়ো সড়ো হয়ে থাকে, যারা কখনো চেষ্টাই করে না কথা বলার, মনে করে যে বলতে গেলেই আমার ভুল হবে, টেন্সের ভুল হবে, ভার্বের ভুল হবে, শব্দ আসে না, তারা ভুল করে। তারা কোনোদিনও বলা শিখতে পারবে না। বিশ্বাস করেন, আপনি একটা ভাষা শিখছেন, এটা ল্যাঙ্গুয়েজ, এটা সায়েন্স না বা ম্যাথ না। টিচার পড়ালো, আমি মনোযোগ দিয়ে ব্রেন ইউজ করে বুঝলাম, এটা কোনো রকেট সায়েন্স না। ইট উইল ডিপেন্ড অন প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। ইউ অল নো দ্যাট practice makes a man perfect. Without practicing, without generating idea from your own brain, without speaking from your own mouth, how can you be able to expert and fluent in English within very short time? Those who are very illiterate can be able to speak in English if they practice more and more. So it will depend on just practice, nothing else. এটা কোনো রকেট সায়েন্স না, এর জন্য কোনো ব্রেন লাগে না, এটা এটা ম্যাথমেটিক্স না, এটা এটা ফিজিক্স না, জাস্ট একটা ভাষা। বাট এইটাতে আমরা অনেক ভয় পাই। বাট একবার ভেবে দেখেন, আমি যে কথাগুলো বললাম, অনেকে এটা বলে কি, যে আমি গ্রামার পারি, আমি রাইটিং পারি না, আমি রাইটিং পারি, আমি স্পিকিং পারি না, আমি স্পিকিং পারি, আমি রাইটিং পারি না। যারা এই কথাগুলো বলেন না, বিশ্বাস করেন তারা মূলত কোনোটাই পারেন না। এই যে জিনিসটা আমি দেখালাম, এটা তো হয়তো একটু টাইম লাগে, বাট এটা যদি কেউ একবার করতে পারে, বিশ্বাস করেন আপনি সমানভাবে গ্রামার, রাইটিং, স্পিকিং এর ডেভেলপমেন্ট পাবেন, রিডিং এর ডেভেলপমেন্ট পাবেন। ইংলিশে একটার সাথে একটা টপিক কানেক্টেড, রিলেটেড, একটা পারলে আরেকটা অটোমেটিক্যালি আপনি পাবেন, জাস্ট একটু প্র্যাকটিস করতে পারলে। আপনি অবশ্যই পারবেন, কেন পারবেন না? এরকম কয়েকটা টপিকের উপর আপনি প্রেজেন্টেশন দেন, এক একটা টপিকের ব্যাকগ্রাউন্ড এক এক রকমের হয়, ঠিক আছে? তখন আমাদের বিভিন্ন ধরনের ডিফারেন্ট কাইন্ডস অফ টাইমিং বা স্ট্রাকচার জানা হয়ে যায়। কেউ কি আমার কথা বুঝতে পারলেন? আমি কি কি বললাম, কোনো কিছু কি কেউ বুঝতে পারছেন? আমি জাস্ট একদম ইজি ওয়েটা বলছি, যারা একদমই দুর্বল আমি তাদের জন্যই বলছি, যে যারা কথা বলতেই পারেন না, আপনি শুরুটা করেন, কিভাবে শুরু করবেন। বোঝা গেল আমি কি বলছি? জি স্যার, জি জি স্যার। স্যার। নতুন কোনো কিছু জানতে পারছেন বা বুঝতে পারছেন? ওয়েটা কি কথা জি বলছেন? স্যার, জি স্যার। Yes, yes, এইভাবে করলে কি হয়, অ্যাডভান্স লেভেলের ডেভেলপমেন্টটা একসাথে চলে আসে বেসিক লেভেলের সাথে। হ্যাঁ, এটা আপনারা পরে বুঝবেন, একদিনে বুঝবেন না। বাট এই যে ওয়েটা দেখাই দিলাম, হয়তো আপনারা আমার সাথে থাকবেন না, আমার কালকে থেকে পেইড কোর্সের ক্লাস শুরু হলে ওরকম ভাবে কানেকশনও থাকবে না, বাট জেনে যান, বুঝে যান,
এইভাবে প্র্যাকটিস করলে বিশ্বাস করেন আপনি সত্যিকার অর্থে ডেভেলপমেন্ট পাবেন। আর ছোট ছোট রুলস আর স্ট্রাকচার পড়ে কখনো ভাষার ডেভেলপমেন্ট হয় না। এটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, এই যে হাজারো সেন্টেন্স করো। এইবার আমি কি করি দেখবেন, যারা দুর্বল থাকে, আপনি যদি এই প্রেজেন্টেশন দিতে সক্ষম না হন, তখন কি করবেন জানেন? এই সেম টপিকের উপর আপনাকে আমি কনভারসেশন করাবো, সেম টপিকের উপর। পারবেন? ভেবে দেখেন তো। তাহলে কি হবে? এই জায়গা নিয়ে আর কোনো ধরনের দুর্বলতা থাকবে না। এই দেখেন, দেখেন কতটা ইন্টারেস্টিং বিষয় ভাষার ডেভেলপমেন্ট। আপনি প্লেজারের সাথে করবেন, আনন্দের সাথে করবেন, কষ্ট কেন হবে? দেখেন, দুইজনের ভিতরে একটা কনভারসেশন হচ্ছে, খুবই প্র্যাকটিক্যাল কনভারসেশন। এগুলো আমরা অনেকেই বাংলায় ভাবি বাট ইংলিশে পারি না, তাই না? রাজু এবং মিনা। রাজু বলছে, তোমরা কি গত মাসে একটি পিকনিকের আয়োজন করেছিলে? বলতে পারেন ইংলিশ কি হবে? চেষ্টা করে দেখেন তো। তোমরা কি গত মাসে একটি পিকনিকের আয়োজন করেছিলে? ইংলিশ কি হবে? দেখেন এটা এরকম, ডিড ইউ, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। অ্যারেঞ্জ আ পিকনিক ইন লাস্ট মান্থ, ইন লেখা লাগে না, জাস্ট লাস্ট মান্থ। বলেন তো কি লিখলাম? ডিড ইউ অ্যারেঞ্জ আ পিকনিক লাস্ট মান্থ, এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের কোশ্চেন করতে গেলে বা নেগেটিভ করতে গেলে ডিড এর ব্যবহার করতে হয়, আর মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকে। কথাটা বোঝেন? এইটাকে আপনি অন্যান্য টেন্সে চেঞ্জ করতে পারবেন, যে টেন্স গুলো বেশি ব্যবহৃত হয় স্পোকেন ইংলিশের জন্য। ভেবে দেখেন তো পারেন কিনা। আমি যদি বাংলাটা এরকম বলি, আমি কিন্তু এভাবে প্র্যাকটিস করাই একটার সাথে একটা কম্পেয়ার করে। আমি যদি বাংলাটা এরকম বলি, তোমরা কি প্রতি মাসে পিকনিকের আয়োজন করো, কি হবে? ডু ইউ অ্যারেঞ্জ আ পিকনিক এভরি মান্থ? তোমরা কি আগামী মাসে পিকনিকের আয়োজন করবে, কি হবে? উইল ইউ অ্যারেঞ্জ আ পিকনিক নেক্সট মান্থ? তোমরা কি পিকনিকের আয়োজন করতেছো? আর ইউ অ্যারেঞ্জিং আ পিকনিক? তোমরা কি পিকনিকের আয়োজন করতেছিলে? ওয়াই আর ইউ অ্যারেঞ্জিং আ পিকনিক? তোমরা কি পিকনিকের আয়োজন করেছো? হ্যাভ ইউ অ্যারেঞ্জড আ পিকনিক? কি হবে? বলেন তো কি বললাম? হ্যাভ ইউ অ্যারেঞ্জড আ পিকনিক? সো এইভাবে কম্পেয়ার করতে হয়। মিনা বলছে, হ্যাঁ, আমি আমার পরিবারের প্রত্যেক সদস্য মিলে আমরা সিলেট ভ্রমণে গিয়েছিলাম এবং সেখানেই পিকনিকের আয়োজন করেছিলাম। তাহলে এটার ইংলিশ কি হবে? দেখেন তো বুঝতে পারেন কিনা। ইয়েস, আই। দেখেন, আমি আমার পরিবারের সদস্য, এখানে একটা ফ্রেজের যুক্ত করতে হয়, যেমন আই অ্যালং উইথ, টুগেদার উইথ, হ্যাঁ, অ্যাকম্প্যানিড বাই, এই ধরনের কিছু ফ্রেজাল ওয়ার্ড অ্যাড করা যায় দুইটা আলাদা সাবজেক্ট কানেক্ট করার জন্য। আই অ্যালং উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, ফ্যামিলি মেম্বার্স, আই অ্যালং উইথ মাই ফ্যামিলি মেম্বার্স ওয়েন্ট টু ভিজিট সিলেট। ওয়েন্ট টু ভিজিট সিলেট কি হবে? ভার্বটা কি? গিয়েছিলাম, গো মানে যাও, পাস্ট ফর্ম ওয়েন্ট, এরপর ভ্রমণে টু ভিজিট, এরপর কোথায়? সিলেট। এবং সেখানেই পিকনিকের আয়োজন করেছিলাম, অ্যান্ড উই অ্যারেঞ্জড আ পিকনিক দেয়ার। শেষ। এবার রাজু বলছে, তোমরা কি সেখানে বাসে গিয়েছিলে? কোশ্চেন গুলো কিন্তু বেশি করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? ডিড ইউ গো দেয়ার, পাস্ট টেন্সের কোশ্চেন ডিড হবে না? ডিড ইউ গো দেয়ার বাই বাস? বাই বাস, বলেন তো কি বললাম? তাহলে আপনি যদি প্রেজেন্টেশন দিতে না পারেন, আপনি যদি দুর্বল থাকেন, আপনাকে দিয়ে আমি এইটা প্র্যাকটিস করাবো সেম টপিকের উপর। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনার ডেভেলপমেন্ট না এসে যাবে কোথায় বলেন? কি বলছে, যে তোমরা কি সেখানে বাসে গিয়েছিলে? ডিড ইউ গো দেয়ার বাই বাস? আমি যদি বলি তোমরা কি সেখানে বাসে যাও, ডু ইউ গো দেয়ার বাই বাস? তোমরা কি সেখানে বাসে যাবে, উইল ইউ গো দেয়ার বাই বাস? তোমরা কি সেখানে বাসে যাচ্ছ, আর ইউ গোয়িং দেয়ার বাই বাস? তোমরা কি সেখানে বাসে যাচ্ছিলে, ওয়াই আর ইউ গোয়িং দেয়ার বাই বাস? তোমরা কি সেখানে বাসে যেতে থাকবে, উইল ইউ বি গোয়িং দেয়ার বাই বাস? তোমরা কি সেখানে বাসে যেতে থাকবে না, ওন্ট ইউ বি গোয়িং দেয়ার বাই বাস? তোমরা কি বাসে গিয়েছো, হ্যাভ ইউ গন দেয়ার বাই বাস? হ্যাভ ইউ গন? সো এইগুলো জানতে হবে। তাহলে আমরা মানে কনফিউশন কনফিউশনে পড়বো না। মানে প্রত্যেকটা টেন্স জানা থাকলে হয় কি, অ্যাকচুয়াল টাইমিংটা বোঝা যায়। আচ্ছা, মিনা বলছে, না, আমরা বাসে যাইনি। উই ডিডেন্ট গো দেয়ার বাই বাস। আমরা ঢাকা থেকে ট্রেনে করে সিলেটে গিয়েছিলাম। তাহলে কি হবে? উই ওয়েন্ট টু দ্য সিলেট বাই ট্রেন ফ্রম ঢাকা।
সেখানে আমাদের কিছু আত্মীয় আমাদের রিসিভ করেছিল। সাম অফ মাই রিলেটিভস রিসিভড আস দেয়ার। পিকনিকে কি ধরনের খাবারের আয়োজন করেছিলে? তাহলে বলেন তো এবার ইংলিশটা কি হবে? কোশ্চেন গুলো বেশি করে শিখতে হবে। হোয়াট কাইন্ডস অফ ফুড ডিড ইউ অ্যারেঞ্জ ইন দ্য পিকনিক? কি হবে? আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, হোয়াট কাইন্ডস অফ ফুড ডিড ইউ, ARRANGE, ইন দ্য পিকনিক। এরপর বলছে যে আহ, আমরা পোলাও, রোস্ট অ্যান্ড বিরিয়ানি রান্না করেছিলাম। তাহলে কি হবে? উই সাবজেক্ট, রান্না করা ইংরেজি কুকড, উই কুকড পোলাও, রোস্ট অ্যান্ড, আমি যদি বলি আমরা রান্না করি তাহলে জাস্ট উই কুক। আমরা রান্না করব, উই উইল কুক। আমরা রান্না করেছি, উই হ্যাভ কুকড। আমরা রান্না করতেছি, উই আর কুকিং। আমরা রান্না করতেছিলাম, উই ওয়ার কুকিং। এভাবে কথা বলা শিখতে হবে, টাইমের পরিবর্তন করতে হবে। কোন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলে? কি হবে? হোয়াট কাইন্ডস অফ কালচারাল অ্যাক্টিভিটিস অর প্রোগ্রাম ডিড ইউ অ্যারেঞ্জ দেয়ার? কি হবে বলেন তো, কি বলছি? হোয়াট কাইন্ডস অফ কালচারাল প্রোগ্রাম ডিড ইউ অ্যারেঞ্জ দেয়ার? মিনা বলছে আমার এক ভাই কাজী নজরুল ইসলামের একটা কবিতা আবৃত্তি করেছিল। ওই যে আবৃত্তি করা ইংরেজি কি? রিসাইটেড। হ্যাঁ, কি হবে? অন অফ মাই ব্রাদার রিসাইটেড আ পোয়েম অফ কাজী নজরুল ইসলাম অ্যান্ড আই সাং আ সং। তাহলে ভার্বের দিকে ফোকাস করেন। আমার আমার ভার্ব কি বলেন তো? RECIT, রিসাইট মানে আবৃত্তি করা, সাবজেক্টের পর জাস্ট রিসাইটেড। এরপর আমি, কি হবে? আই। আমি কি? আই। এবার গান গেয়েছিলাম, গান ইংরেজি সং, গাওয়া ইংরেজি কি? সিং। সিং এর পাস্ট ফর্ম স্যাং। আই স্যাং আ সং, আই স্যাং আ সং। এইভাবে কথা বলা শিখতে হবে, ভার্বের পরিবর্তন শিখতে হবে। তোমরা কখন বাড়ি ফিরেছিলে? ওয়েন ডিড ইউ রিটার্ন হোম। আমি যদি বলি তোমরা কখন বাড়ি ফেরো? ওয়েন ডু ইউ রিটার্ন হোম। কখন বাড়ি ফিরবে? ওয়েন উইল ইউ রিটার্ন হোম। তোমরা কখন বাড়ি ফিরতেছো? ওয়েন আর ইউ রিটার্নিং হোম। তোমরা কখন বাড়ি ফিরেছো? ওয়েন হ্যাভ ইউ রিটার্ন হোম। দেখেন, প্র্যাকটিসটা এইভাবে করতে হবে। আমি যাদেরকে শেখাই, আমি অনেক পরিশ্রম করে শেখাই, অনেকভাবে বোঝানোর চেষ্টা করি, দেওয়ার চেষ্টা করি, যতটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা যায় আমি করি। আপনি আমার কাছে আসলে আমি এতটুকু বলতে পারি, যদি মনোযোগ দেন, আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন, রেগুলারিটি মেনটেন করেন, জাস্ট আপনার পড়ার দিকে ফোকাস করবেন, অন্য কোনো দিকে না। কিভাবে ডেভেলপ করা যায়, কোন কারণে আমি পারি না, আমি সবসময় এইটা নিয়ে ভাবার চেষ্টা করি। কেন আমরা পারছি না, কেন আমার স্টুডেন্ট পারছে না, তাকে কিভাবে পারাতে হবে, কোনটা ফলো করলে কোন জায়গায় গেলে সে কথা বলতে পারবে। সবার ক্ষেত্রে সব প্রসেস সমানও হয় না, আমি সেভাবে ইন্ডিভিজুয়ালিও কিন্তু আমি ফোকাস করে থাকি। এটা আপনারা এই ফ্রি ক্লাসগুলোই করে যান না, আপনি বুঝতে পারবেন। যারা এর আগের ক্লাসগুলো করেননি, করে নিবেন দেখে। যাই হোক, মিনা বলছে আমরা সন্ধ্যা 6টার দিকে আবার ট্রেনে করে ঢাকায় ফিরেছিলাম। রাজু বলছে তাহলে আগামীকাল কি তুমি আমার সাথে দেখা করবে ঢাকাতে? বলতে পারবেন ইংলিশ? ইংলিশ কি হবে? উইল ইউ মিট মি ইন ঢাকা টুমোরো? বলছে যে অফকোর্স, প্লিজ লেট মি নো ওয়েন ইউ আর ফ্রি। আর জরুরি কোনো কাজ আছে কি আমার সাথে? ইজ দ্যার এনি ইম্পর্টেন্ট টাস্ক উইথ মি? বলছে তেমন জরুরি কোনো কাজ নেই, তোমাকে নিয়ে একটু শপিং এ যেতে চাই। আইড লাইক টু গো ফর শপিং উইথ ইউ, উইল ইউ গো উইথ মি? তুমি কি আমার সাথে যাবে? মিনা বলছে হ্যাঁ যাবো, কিন্তু আমার তো আগামীকাল একটু বিমানবন্দরে যাওয়ার কথা। ওই যে সেমি মডেল ভার্ব পড়াইছিলাম না, এটা সেইটার স্ট্রাকচার। বাট আই এম সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুমোরো। আমার ভাই আগামীকাল দেশে আসবে। মাই ব্রাদার উইল কাম টু দিস কান্ট্রি ফ্রম অ্যাব্রড, ফ্রম আমেরিকা টুমোরো। ওকে, যদি সময় পাও তাহলে এসো। ইফ ইউ গেট টাইম প্লিজ কাম, ইফ ইউ গেট টাইম প্লিজ কাম, আই ওয়েট ফর ইউ। সো যাই হোক, এই যে একটা কনভারসেশন, এই কনভারসেশনটা আমি দেখতেছি বাংলায়, বাট ইনস্ট্যান্টলি সেটাকে আমি ইংলিশে বলতেছি। যে বাংলাটা দেওয়া আছে সেই বাংলার ইংলিশটা যখন আমি বলতেছি, ওই ইংলিশের সাথে অন্যান্য আরো কতগুলো টেন্সকে আমি কম্পেয়ার করে কথা বলতেছি। একবার ভাবেন, আপনি যদি ফার্স্টে প্যাসেজ রিড আউট করেন, সেখান থেকে কোশ্চেনের এগেনস্টে কিছু লেখেন, নিজের মতো করে প্রেজেন্টেশন দেন, আপনার ভোকাবুলারি, আপনার রিডিং, আপনার রাইটিং, আপনার স্পিকিং এর ডেভেলপমেন্ট হচ্ছে। তারপর যদি মনে করেন যে আমার এটাও হচ্ছে না বা পারছি না, আপনি ছোট ছোট বাংলা সেন্টেন্স গুলো দেখেন, দেখে টেন্স ধরেন, ধরে আপনি সেগুলোকে ট্রান্সলেট করার চেষ্টা করেন, কনভারসেশনটা প্র্যাকটিস করেন আনন্দের সাথে, প্লেজারের সাথে। কেন আপনি পারবেন না? আমরা নিজেরা এই ল্যাঙ্গুয়েজটাকে অনেক কঠিন এবং জটিল করে ফেলি, বাট এটা শুধু প্র্যাকটিসের মাধ্যমে
সবকিছুই ডেভেলপ করা সম্ভব। আপনি যত অশিক্ষিত হন, ইলিটারেট হন, যত ব্রেন খারাপ থাকুক না কেন আপনার, আপনার যদি ইচ্ছা থাকে যে আমি ইংলিশে একটু কথা বলতে চাই, কথা বলবো, দ্যাট ইজ মাই ড্রিম, দ্যাট ইজ মাই হবি, আইড লাইক টু স্পিক ইন ইংলিশ, ইউ ক্যান ডু ইট জাস্ট বাই প্র্যাকটিসিং। ওকে, হ্যাভ ইউ আন্ডারস্টুড হোয়াট আই হ্যাভ সেড? আমার কথাগুলো কি আপনারা বুঝতে পারছেন আমি কিসের উপর তাহলে ফোকাস করছি? প্রেজেন্টেশন প্লাস জি স্যার। কনভারসেশন। আপনি জি প্রেজেন্টেশন স্যার। পারলেন না, আপনি কনভারসেশন করেন। ভাষা শিখবেন আনন্দের সাথে, প্লেজারের সাথে। কঠিন কেন লাগবে বলেন? এটা কি সায়েন্স? না। এইভাবে আপনি একদিনে বুঝবেন না, আপনি 7-8 দিন প্র্যাকটিস করেন, খুবই ভালো একটা ডেভেলপমেন্ট আসে। বুঝতে পারছেন? একদিনে কি বোঝা যায় সবকিছু বলেন? একদিনে ডেভেলপমেন্ট আসে? আমি এখন ক্লাসে করাচ্ছি, আপনার ক্লাসে আমার কথাগুলো ভালো লাগতেছে, করতেছেন, ক্লাস থেকে বের হয়ে যাবেন, এই সব কিছু আপনার ব্রেন থেকে চলে যাবে। এই জন্য কি করতে হবে? আপনাকে প্রতিদিন অ্যাটলিস্ট 30 মিনিটস একটু প্র্যাকটিসটা আপনি করেন। আর কিছুই লাগবে না, জাস্ট 10 দিন আপনি আমার লাইভ ক্লাসে জয়েন করেন, আর 10 দিন 30 মিনিট করে একটা কনভারসেশন, একটা প্রেজেন্টেশন, দুটো জিনিস প্র্যাকটিস করেন। যদি 10 দিন পর আপনার ডেভেলপমেন্ট না হয়, আপনি কথা বলতে না পারেন, আপনি বাংলায় যেটা ভাববেন সেটা যদি আপনি ইংলিশে বলতে না পারেন, তখন আপনি আমাকে বলবেন। আপনি কেন পারবেন না? এটা এখানে আহামরি কঠিন কোনো কিছুই নেই, ঠিক আছে? কিন্তু একদিনে তো বোঝা যায় না। একদিনে কি বোঝা যায়? সম্ভব এটা? সম্ভব না। বাট আপনারা কিন্তু আইডিয়াটা পাচ্ছেন, ওয়েটা বুঝতে পারছেন, টেকনিকটা বা স্ট্র্যাটেজিটা বুঝতে পারছেন। আচ্ছা, তো যেটা বলছিলাম, তো এইভাবে আপনাদের এই জায়গাগুলোকে ডেভেলপ করতে হবে, কনভারসেশন প্লাস প্রেজেন্টেশন। আমি এর সাথে আপনাকে এখন আরেকটা বিষয় একটু দেখাবো, সেটা হচ্ছে রিডিং। আমরা অনেকে রিডিং নিয়ে প্রবলেম ফেস করি। বিভিন্ন গল্প বা প্যাসেজ রিড আউট করতে গেলে আমরা সেটা, অনেকে ইংলিশে প্যাসেজ পড়ি, বাট সেটার অ্যাকচুয়াল যে বাংলা অর্থ এটা আমরা বের করতে পারি না। এটা বের করতে না পারার প্রধান কারণ হচ্ছে আমরা একটা সেন্টেন্স পড়ি, বাট পড়ে টেন্স আইডেন্টিফাই করতে পারে না, যে বাক্যটা কোন টেন্সে লেখা আছে, ভার্বটা কোথায়, ভার্বের ফর্মটা কি। এই যে রিডিং নিয়ে যারা প্রবলেম ফেস করেন, জাস্ট এইটা একটু আপনারা দেখার চেষ্টা করেন বা বোঝার চেষ্টা করেন, দেখবেন এই রিডিং নিয়ে ঝামেলা হবে না। খুব সুন্দর একটা গল্প দেওয়া আছে, এখান থেকেও স্পিকিং ডেভেলপ করার ওয়ে আছে। এটা খুবই সুন্দর কয়েকটা গল্প দেওয়া আছে। এই গল্পটা আপনি ভালোভাবে পড়ে অ্যানালাইসিস করে এইটার একটা সামারি আপনাকে বলতে হবে টিচারের সামনে বা আপনার ফ্রেন্ড সার্কেলের সামনে। এখান থেকেও স্পিকিং এর ভালো একটা ডেভেলপমেন্ট আসে। আর তার আগে আমি আরেকবার লাস্টবারই জানিয়ে রাখছি, কারণ এর পরে আর বলা হবে না। আজকে 6 তারিখ, আগামীকাল রাত 10টা থেকে আমাদের পেইড কোর্সের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে। যারা এখনো পর্যন্ত ভর্তি হতে চান, আগামীকাল থেকেই যদি ক্লাস শুরু করেন, তাহলে একদম শুরু থেকে, ফার্স্ট থেকে সবকিছু ডেভেলপ করতে পারবেন। অনেকে এখানে আছেন একটা বা দুইটা ফ্রি ক্লাস করছেন, হয়তো তারা আমাকে বুঝবেন না বা ভর্তি হবেন না, এরকম আছেন। বাট আপনারা গ্রুপগুলোতে থাকেন, এই গ্রুপগুলোতে আরো ফ্রি ক্লাস, এই যেভাবে রেগুলারিটি মেনটেন করে নিয়েছি, পেইড বেসের প্রেশার থাকলে এতটা রেগুলারিটি মেনটেন করে তো নিতে পারবো না, বাট থাকবে। অনেক কিছুই পাবেন আমার কাছ থেকে, তার জন্য কোনো টাকা পয়সা লাগবে না। বাট যদি কেউ প্রফেশনাল হতে চান, যদি কেউ এক্সপার্ট হতে চান, যারা আমার ক্লাসগুলো করছেন বা করেছেন, যারা, যাদের বিশ্বাস আছে, ভরসা আছে, এতদিন যারা দেখছেন আমাকে, যদি মনে হয় এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, আমি শিখতে পারবো, আমি এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, আমি একজন মেন্টরের অধীনে থেকে গাইডলাইনের ভিতর থেকে গোছানো পদ্ধতিতে ধারাবাহিকভাবে ডেভেলপ করতে চাই, তারা আসতে পারেন। যদি প্রফেশনাল হতে চান, আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, যে কোনো বয়সের যে কেউ পারবেন, টিচার, অফিসার, জব হোল্ডার বা ফ্রিল্যান্সার, যে কেউ এটা করতে পারবে। এবং আগামীকাল থেকে যদি শুরু করেন, তাহলে প্রথম থেকে ধারাবাহিকভাবে পাবেন। অনেকে 3 দিন 4 দিন পরে শুরু করে, তারা ওই ধারাবাহিকতাটা মিস করে, কারণ এটা তো ব্যাস। তো এইটা আপনাকে বুঝতে হবে। 2,000 টাকা কোর্স ফি, যারা পারবেন একবারে দিয়ে দিবেন, কোনো সমস্যা থাকবে না। যদি না পারেন, আমি এটাও সুযোগ দিয়েছি, এটা বাংলাদেশের কেউ দিবেন আপনাকে, 1,000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন। বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে। 3 মাসের ভিতরে আপনি ইংলিশে এক্সপার্ট হতে পারবেন। টোটাল কোর্স 3 মাসের, এবং 3 মাসের কোর্স ফি 2,000 টাকা। আর যদি 3 মাসের ভিতর না পারেন, পরবর্তীতে আরো সময় লাগলে সেটাও আপনি পাবেন, তার জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না। আপনি যতদিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন, আপনি থাকতে পারবেন। টোটাল কোর্স ফি এটাই। এবং এটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবে। আমি আবারও বলছি, স্টুডেন্ট, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট, প্রত্যেকটা মেইন ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকে। প্রত্যেকটা ব্যাচ এভাবে, নতুন ব্যাচ এই রাত 10টাতেই হবে, আগামীকাল থেকেই শুরু হবে। আমি আবারও বলছি, রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, রাত 10টা থেকে 11টা, এটা হচ্ছে ক্লাস টাইম এবং রুটিন। এটা আমি আলাদাভাবে দিয়ে দিব আপনাদের। যারা অলরেডি ভর্তি হয়েছেন, আপনাদের পেইড কোর্সে গ্রুপ তৈরি করা হয়ে গেছে, আপনারা আগামীকালকের ভিতরে সবকিছুই পেয়ে যাবেন।
এবং নতুন গ্রুপ থেকে, প্রিমিয়াম বেসের গ্রুপ থেকে জয়েন করতে পারবেন। পেইড কোর্সের বেনিফিট হচ্ছে প্রত্যেকটা ক্লাস শেষে রেকর্ড পাবেন, পিডিএফ ফাইল পাবেন, ক্লাস মিস করলে আবার দেখতে পারবেন, এটা সারা জীবন আপনার কাছে থাকবে। আর আহ, যেটা আমি মেইনলি বলছি সেখানে সেটা হচ্ছে প্র্যাকটিসের উপর। আমরা যদি প্র্যাকটিস না করি কখনোই পারবো না। তো আমার পেইড কোর্সে ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে, যেখানে সপ্তাহে 7 দিনই প্র্যাকটিস হয়। স্পিকিং প্র্যাকটিস সেশনে আপনি অ্যাটেন্ড করবেন, এবং সেখানে প্রত্যেকটা দিন আপনি ইংলিশে কম বেশি কথা বলবেন। এই এনভায়রনমেন্টটা, এবং আমার আন্ডারে থেকে, মেন্টরের অধীনে থেকে, এই এনভায়রনমেন্টটা না পেলে কখনোই ইংরেজি ভাষার ডেভেলপমেন্ট আসে না। তো সেটা আমি করেছি, কোর্স শেষে সার্টিফিকেট পাবেন, অনেক ভালোভাবে ল্যাঙ্গুয়েজটাকে আপনি ডেভেলপ করতে পারবেন। টোটাল 70টা ক্লাস, এখানে হিউজ ক্লাস থাকবে। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ইংরেজির ভিত্তিটা মজবুত হয়। অর্থাৎ কম্পালসারি কিছু গ্রামাটিক্যাল টপিক আমি এখানে দেখাবো, হ্যাঁ, যাতে করে ইংলিশে কথা বলার ক্ষেত্রে কনফিডেন্ট পান। 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, কথা বলতে গেলে যা কিছু লাগে, এই যে টেন্স, মডেল, সেমি মডেল, এগুলো থাকবে। 10টা ক্লাস থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং অ্যাডভান্স গ্রামারের উপর। রাইটিং এর উপর একটা ক্লাস আমি 5th ক্লাসে দেখিয়েছিলাম, আপনারা জানেন। তো ওইরকম 10টা মাস্টার্স ক্লাস থাকবে রাইটিং এর উপর, যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট দিবেন, কর্পোরেট অফিসে জব করেন, যারা ফ্রিল্যান্সার আছেন, যারা ইমিগ্রান্ট আছেন, রাইটিং যাদের দরকার তারা এটা থেকে ডেভেলপ করতে পারবেন। এরপর এই যে আজকে যে কনভারসেশন বা প্রেজেন্টেশনটা দেখালাম না, এইরকম ক্লাস 20টা থাকবে। এ তো আমি করলাম, এগুলো কিন্তু আপনাকে দিয়ে আমি করাবো। প্রতিদিন লাস্টের 20টা ক্লাস, 50 থেকে 70, কনভারসেশন, নিউজ পেপার ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন ক্লাস, যেটা করার মাধ্যমে উইদিন 3 মান্থ অর উইদিন ভেরি শর্ট টাইম ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এতটুকু আমি বলতে পারি। যারা ইন্ডিয়া থেকে আছেন তারা গুগল পে বা ফোন পে করেও পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন। টোটাল কোর্স ফি 2,000 টাকা। আমি আবারও বলছি, যারা পারবেন না 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন, বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে, কোনো সমস্যা নেই। সবকিছুরই অ্যাক্সেস পাবেন, অনেক ভালোভাবে করতে পারবেন। আর যারা পারবেন একবারে দিয়ে দিবেন, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। এটা আমার দুইটা নাম্বার, 01997356957, 09386899196। যারা ভর্তি হবেন এই নাম্বারে বিকাশ, নগদ বা রকেট আছে, আজকে রাতের ভিতর বা আগামীকাল সন্ধ্যার ভিতরে যদি করতে পারেন, আপনার আগামীকাল রাত 10টার একদম নতুন প্রিমিয়াম বা পেইড ব্যাচ থেকে ক্লাস শুরু করতে পারবেন। 09973569557, 09386899196। আর যারা ইন্ডিয়া থেকে আছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি ফোন পে নাম্বার আপনাদেরকে দিলে আপনারা সেখান থেকে পেইড কোর্সে যুক্ত হতে পারবেন। এছাড়া এই যে আজকে যে প্রেজেন্টেশন গুলো দেখাচ্ছি না, এগুলো কিন্তু সবই আমার লেখা এই বইটাতে আছে, স্পিক ইংলিশ উইথ সোনামুখ। এটা স্পোকেন ইংলিশের উপর কমপ্লিট কোর্স অফ ইংলিশ, লার্নিং ইংলিশ, গ্রামার, প্রোনাউন্সিয়েশন, স্পোকেন, রাইটিং, ভোকাবুলারি, সবকিছু এই বইটাতে আছে। এই যা যা পড়াচ্ছি সেটাই এই বইতে সবকিছু আছে, একদম ধারাবাহিকভাবে ইন ডিটেলসে সবকিছু দেওয়া আছে। সেই বইটা যারা পেইড কোর্সে আসবেন তারা চাইলে কিনতে পারেন, না চাইলে না নিবেন, কারণ প্রত্যেকটা ক্লাসের রেকর্ড পিডিএফ ফাইল থাকবে। যদি মনে করেন পিডিএফ থেকে পড়তে পারছি, সমস্যা হচ্ছে না, তাহলে ভালো। আর যদি মনে করেন একটা হার্ড কপি বই থাকা দরকার, সেটা আপনারা নিতে পারেন, এটা পরের বিষয়। কারণ আপনার কোর্স করাটা মেইনলি দরকার এই জন্য, আমি বারবার বলছি বিগত ক্লাসগুলো থেকেও, বইয়ের ভাষায় যেটা লেখা সেটা দেখে আপনি আইডিয়া পাচ্ছেন, বুঝতে পারছেন, শিখতে পারছেন, কিন্তু ভাষার যে প্র্যাকটিক্যাল ডেভেলপমেন্ট, এইটা এই লাইভ ক্লাসে আমি, আপনারা যদি 4th ফ্রি ক্লাসটা আমার দেখেন, আপনারা বুঝতে পারবেন যে কিভাবে প্রত্যেকটা স্ট্রাকচারে কত ডিটেলস এবং প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমি আমার মতো করে তৈরি করে দিয়েছি, যেটা তো বইতে পাওয়া সম্ভব না। সো বই যাদের দরকার তারা নিতে পারেন, সমস্যা নেই। এটা অনেকেই প্রতিদিন অর্ডার করছেন, আজকে অর্ডার করছেন, আমি দেখছি। বইটাতে সবকিছু গোছানো সাজানো পদ্ধতিতে দেওয়া আছে, ঠিক আছে। তো যারা কোর্স করবেন বা বই নিবেন, আপনারা জানায়েন, এই নাম্বারে নক দিয়ে হোয়াটসঅ্যাপে আমি কথা বলবো। আর আগামীকাল থেকে যদি শুরু করতে চান, এটা আপনাদের জন্যই ভালো হবে। এই সুযোগ মিস হয়ে গেলে আপনি নিজে ভেবে দেখবেন আপনি কি মিস করছেন, যারা আমার এই রেগুলার ফ্রি ক্লাসগুলো করলেন, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। আমার বর্তমানে 79তম ব্যাচ চলে, নতুন যে ব্যাচটা শুরু হবে 80তম ব্যাচ। আমার এই অনলাইনের ক্লাসগুলো করোনা প্যান্ডেমিকের শুরু থেকে সফলতার সাথে আমি এই 79টা ব্যাচ পরিচালনা করে আসছি, দীর্ঘ 4-5 বছর হতে যাচ্ছে এই অনলাইন ব্যাচ। তো যারা করতে চান তারা জানাবেন, ঠিক আছে। 80তম ব্যাচ শুরু হচ্ছে আগামীকাল থেকেই, একদম নতুন ব্যাচ, একদম শুরু থেকে ধারাবাহিকভাবে করতে পারবেন। তো যাই হোক, আমি রিডিং নিয়ে কথা বলতে চাইছিলাম। আমি একটা রিডিং দেখাবো, আপনারা এখানে একটু মনোযোগ দেন, দেখার চেষ্টা করেন। দেখেন, এখানে বলছে ইংলিশ লাভ স্টোরি। আমরা অনেকে প্যাসেজ পড়ি, পড়তে পারি, বাট প্যাসেজ পড়ে তার অ্যাকচুয়াল অর্থটা বুঝি না, সেন্সটা বুঝি না। কি বলছে দেখেন,
রাজু অ্যান্ড শোভন আর ভেরি গুড ফ্রেন্ডস ফ্রম দের স্কুল লাইফ। এখানে সাবজেক্ট হচ্ছে রাজু এবং শোভন, ভার্ব হচ্ছে আর। আর ছাড়া আর কোনো ভার্ব নেই। অ্যাম ইজ আর থাকলে আমরা অনেকে মনে করি মনে হয় কন্টিনিউয়াস টেন্স, বাট না, এটা কিন্তু বি ভার্বের একটা সেন্টেন্স। হ্যাঁ, রাজু এবং শোভন খুবই ভালো বন্ধু তাদের স্কুল জীবন থেকে। নাও দে ডু ডিফারেন্ট জবস ইন ডিফারেন্ট সেক্টরস। এখন তারা ভিন্ন চাকরি করে ভিন্ন জায়গায়। তাহলে এটা কোন টেন্স? জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট, অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয়। টুডে আজ দে মিট ইচ আদার আফটার 3 ইয়ার্স। আজ তারা 3 বছর পর একে অন্যের সাথে দেখা করে। দে আর ভেরি হ্যাপি টু মিট ইচ আদার আফটার আ লং পিরিয়ড। তারা খুবই খুশি একে অন্যের সাথে দেখা করতে পেরে অনেকদিন পর। আফটার সো মেনি টক্স, অনেক কথা বলার পর, রাজু সেইড উইথ এ স্মাইল অন হিজ ফেস। রাজু তার মুখে একটা হাসি নিয়ে বলল, হাউ ইজ রূপা? রূপা কেমন আছে? কথাটা বোঝেন? এই যে আফটার সো মেনি টক্স, এইটা কিন্তু কোনো সেন্টেন্স না, কোনো ক্লজ না। এই টক শব্দটা কোনো ভার্বও না, এটা জাস্ট একটা ফ্রেজ। এটাকে বলা হয় প্রেপোজিশনাল ফ্রেজ। দে আর ভেরি হ্যাপি টু মিট, এটা একটা ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্ব। ইজ আদার, ইজ আদার শব্দটা কি জানেন? একটা রেসিপ্রোকাল প্রোনাউন, এগুলো বুঝতে হয়। এরপর দেখেন, রাজু সেইড উইথ আ ফেস, স্মাইল অন হিজ ফেস। রাজু তার মুখে একটা হাসি নিয়ে বললো, হাউ ইজ রূপা? শোভন সেইড, শোভন বলল, উইথ আ শাই, শাই মানে কি জানেন? একটা শ্বাস নেওয়া। শোভন একটা দীর্ঘ শ্বাস নিয়ে বলল, আই ডোন্ট নো হাউ শি ইজ নাও। আমি জানি না সে এখন কেমন আছে। আই উইশ শি মে স্টে বেটার দেন আই। আমি চাই সে আমার চেয়ে ভালো থাকুক। এবার কি বলছে দেখেন, এবার বলছে, হোয়াট আর ইউ সেইং? তুমি কি বলছো? হোয়াট আর ইউ সেইং? তুমি কি বলছো? ডিডেন্ট ইউ ম্যারি হার? তুমি তাকে বিয়ে করোনি? এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপর এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ। হ্যাঁ, ডিডেন্ট ইউ ম্যারি হার কে বলছে? শোভন বলছে। আহ, রাজু বলছে শোভনকে, বলছে, আই অলওয়েজ লাইক টু ম্যারি হার। এখানে লাইক মানে কিন্তু চাওয়া, নট পছন্দ করা। লাইকের মানে চাওয়াও হয়, বাংলা অর্থ এরকম, আমি সবসময় তাকে বিয়ে করতে চেয়েছিলাম। ম্যারি মানে বিয়ে করা, টু ম্যারি বিয়ে করতে। বাট ফাইনালি শি ডিডেন্ট ম্যারি মি, কিন্তু অবশেষে সে আমাকে বিয়ে করেনি। ডিডেন্ট ম্যারি, বিয়ে করেনি। বলেন তো, আমি যদি বলতাম সে আমাকে বিয়ে করেছিল, তাহলে ইংলিশটা কি হতো? আমি বলছি যে সে বিয়ে করেনি, শি ডিডেন্ট ম্যারি। কিন্তু যদি বলতাম সে বিয়ে করেছিল, তাহলে ইংলিশ কি হতো? কেউ বলতে পারবেন? বলেন তো যে কোনো একজন, কি হতে পারে? সে আমাকে বিয়ে করেছিল, ইংলিশ কি হতে পারে? ইজ দ্যার এনিওয়ান হু ক্যান সে? কি হতে পারে? কথা বলেন। এনিওয়ান ক্যান ডু দ্যাট? married me. রাইট, থ্যাংক ইউ। সে ম্যারিড মি, অর্থাৎ ভি টু মেইন ভার্বের পাস্ট ফর্ম। অনেকে বলে ডিড ম্যারি, ওয়াজ ম্যারি, এরকম বলে, বাট না, ভি টু। ধন্যবাদ। এরপর দেখেন, বোঝার চেষ্টা করেন। বলছে, আই ক্যান নট বিলিভ, আমি বিশ্বাস করতে পারছি না। শি সেড মি সেভারাল টাইমস, সে আমাকে অনেকবার বলেছিল, শি লাভস ইউ মোর দ্যান এনিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড, সে পৃথিবীর যে কারো চেয়ে তোমাকে বেশি ভালোবাসে। শি অলসো সেড মি দিস টক্স থাউজেন্ড টাইম, এই কথাগুলো সে 1000বার বলেছিল। ইট সিমস টু মি, এটা আমার কাছে মনে হয়, শি সেড দিস টক্স উইদাউট নোয়িং হোয়াট লাভ ইজ অর সে লাইড, সে কথাগুলো বলেছিল না জেনে ভালোবাসা কি, অথবা সে মিথ্যা বলেছিল। হার ইনোসেন্ট লুকিং ফেস ইজ স্টিল ফ্লোটিং ইন ফ্রন্ট অফ মাই আইস, বলছে তার নিরীহ চেহারাটা এখনো আমার চোখের সামনে ভাসছে। ইট ইজ হার্ড টু বিলিভ, এটা বিশ্বাস করা কঠিন। অ্যান্ড ইনোসেন্ট লুকিং গার্ল লাইক হার মে লাই, তার মতো একটা নিরীহ মেয়ে মিথ্যা বলতে পারে। মেলাই, পসিবিলিটি অর্থে। হ্যাঁ, শোভন সেইড, শোভন বলল। বোঝার চেষ্টা করেন, ভার্বের উপর ফোকাস রাখেন। আই বিলিভড হার, আমি তাকে বিশ্বাস করেছিলাম। আই ড্রিমড উইথ হার আ লট, আমি তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। ড্রিম থেকে ড্রিম, বাট মাই ড্রিমস ডিডেন্ট কাম ট্রু, কিন্তু আমার স্বপ্ন সত্য হয়নি। বলেন তো, আমি যদি বলতাম আমার স্বপ্ন সত্য হয়েছিল, তাহলে ইংলিশটা কি হতো? বলছে, মাই ড্রিমস ডিডেন্ট কাম ট্রু, আমার স্বপ্ন সত্য হয়ে আসেনি। যদি এরকম থাকতো আমার স্বপ্ন সত্য হয়েছিল, তাহলে ইংলিশটা কি হতো? কেউ Dream বলতে come পারবে? true, sir. My dream come true. কাম না, খেইম ট্রু। কামের পাস্ট ফর্ম কি? খেইম, CAME। কাম, খেইম, খাম। মাই ড্রিম খেইম ট্রু। বুঝতে পারছেন? V2 পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি বসে? সাবজেক্টের পর মেইন ভার্বের পাস্ট ফর্ম, V2। মাই ড্রিমস খেইম ট্রু হতো। আচ্ছা, রাজু সেইড, ওয়াই ডিড শি ডু লাইক দ্যাট? সে কেন এমনটা করলো? বলছে, আই ডোন্ট নো ওয়াই। রাজু সেইড, ওয়াই শি ইজ নাও, সে এখন কোথায়? শোভন সেইড,
she married the only son of the richest man, এটা son না কিন্তু, son. She married the only son of the richest man of our village. His name is Robbie, you know him. বলছে সে আমাদের গ্রামের সবচেয়ে ধনী লোকের ছেলেকে বিয়ে করেছে, তার নাম রবি, তুমি তাকে চেনো। বলছে why didn't you try to stop her? এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের WH ওয়ার্ড যুক্ত নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে কেন তুমি তাকে থামানোর চেষ্টা করলে না, why didn't you try to stop her? বলছে our relationship was going well, পাস্ট কন্টিনিউয়াস এটা, হ্যাঁ, আমাদের সম্পর্কটা ভালো যাচ্ছিল, suddenly she reduced talking to me over mobile phone, হঠাৎ করে সে আমার সাথে মোবাইলে কথা বলা কমিয়ে দিয়েছিল। she also reduced meeting me, সে আমার সাথে দেখা করাও কমিয়ে দিয়েছিল। I doubted something wrong and I asked her, আমি সন্দেহ করেছিলাম কোনো একটা সমস্যা এবং আমি জিজ্ঞাসা করেছিলাম তাকে, হোয়াটস রং উইথ ইউ, তোমার কি সমস্যা হচ্ছে? she said everything is all right, সে বলেছিল সবকিছু ঠিক আছে। keeping hand on শোভন's shoulder, শোভনের কাঁধে হাত রেখে রাজু looked at his eyes, রাজু তার চোখের দিকে তাকালো। tears trickled from his eyes, তার চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছিল। রাজু said with tears in eyes, রাজু তার চোখে পানি নিয়ে বলল, but she continued to be changed, কিন্তু সে পরিবর্তন হতেই থাকলো। it was very painful to take her changes easily, এটা খুবই যন্ত্রণাদায়ক ছিল, খুবই কষ্টদায়ক ছিল তার এই পরিবর্তনটা সহজে মেনে নেওয়া। শোভন was weeping, কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস, শোভনও কাঁদতেছিল। আমি আপনাদের এইটা কেন দেই জানেন? এই প্যাসেজটা আমরা অনেকেই ইংলিশে রিডিং করতে পারি, বাট রিডিং করে অ্যাকচুয়াল যে বাংলা অর্থ, অ্যাকচুয়াল যে টেন্স, এইটা আমরা ধরতে পারি না। এইটা একটু ধরা শেখেন, দেখবেন অনেক ভালো হবে। রাজু ট্রাইড টু কনসোল শোভন, রাজু শোভনকে থামানোর চেষ্টা করছিল। কনসোল মানে কি? সান্ত্বনা দেওয়া। বাট নো কনসোলেশন ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ এনাফ টু রিমুভ হিজ পেইন, কিন্তু পৃথিবীতে কোনো সান্ত্বনাই যথেষ্ট ছিল না তার কষ্টটা দূর করার মতো। শোভন সেইড উইথ টিয়ার্স অন হিজ আইস, শোভন তার চোখে পানি নিয়ে বলল, আই ওয়াজ ওয়েটিং ফর গেটিং হার ব্যাক অ্যাজ লাইক অ্যাজ শি ওয়াজ ইন আর্লিয়ার ডেজ, আমি তার ফিরে আসার অপেক্ষা করছিলাম, পাস্ট কন্টিনিউয়াস, যেমনটা সে আগের দিনগুলোতে ছিল। বলছে ডিড শি কাম ব্যাক নো মোর, সে কি কখনোই ফিরে আসেনি? ডিড শি কাম ব্যাক নো মোর, বলছে শি কেম ব্যাক অন ডে, সে একদিন এসেছিল। শি স্যাট বিসাইড মি টাচিং মাই বডি, আমার বডিতে টাচ করে সে আমার পাশে বসেছিল। আই লস্ট মাই সেলফ ইন জয়, আমি আনন্দে আত্মহারা হয়েছিলাম। আই গট দ্য মোস্ট প্রিসিয়াস থিংস ইন দ্য ওয়ার্ল্ড, আমি পৃথিবীর সব থেকে মূল্যবান বস্তুটি পেয়েছিলাম, মানে এমনটা অনুভব করেছিলাম। হ্যাঁ, আই ফেল্ট, দেখেন FWL, ফিল থেকে ফেল্ট, বাংলা কি তাহলে? আমি অনুভব করেছিলাম দ্যাট আই গট ব্যাক মাই লস্ট ড্রিম, আমি আমার হারানো স্বপ্নটি ফিরে পেয়েছি। বলছে হোয়াট ডিড শি সেই, সে কি বলেছিল? শি সেইড, সে বলেছিল, অ্যান আনএমপ্লয়েড বয় লাইক ইউ মে বি লাভ বাট মে নট বি ম্যারিড, বলছে যে তোমার মতো একটা বেকার ছেলেকে ভালোবাসা যেতে পারে, বিয়ে করা যেতে পারে না। এটা এটা কিন্তু প্যাসিভ, মে বি প্লাস V3। অনলি লাভ ক্যানট মেক আ কাপল হ্যাপি, শুধু ভালোবাসা একটা দাম্পত্যকে সুখী করতে পারে না। বিকজ লাভ ক্যান নট বি ইটেন, লাভ ক্যান নট বি ওর্ন, ক্যান নট বি প্লাস V3, কেন? সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ, লাভ ভালোবাসা, ঠিক আছে, এই জন্য এটা প্যাসিভ ভয়েস। বাংলাটা কি তাহলে? ভালোবাসা খাওয়া যেতে পারে না, ভালোবাসা পড়া যেতে পারে না, ওয়ার থেকে ওর্ন, পরিধান করা। আই ওয়াজ গ্রোন আপ ইন আ পোর ফ্যামিলি, এটাও প্যাসিভ, আমি একটা দারিদ্র পরিবার থেকে বেড়ে উঠেছি। আই নো হাউ ক্রুয়েল অ্যান্ড হিডিয়াস পভার্টি ইজ, আমি জানি দারিদ্রতা কত কঠিন এবং নিষ্ঠুর। দ্যাটস ওয়াই আই ডিসাইডেড টু ম্যারি আ রিচ ম্যান, এ কারণে আমি একটা ধনী লোকের ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। বলছে হোয়াট ডিড ইউ সে টু হার, তুমি তাকে কি বলেছিলে? রাজু বলছে শোভনকে, শোভন বলছে আই হ্যাড মেনি থিংস টু সে হার, আমার তাকে বলার অনেক কিছুই ছিল, বাট আই কুডেন্ট সে হার এনিথিং, আমি তাকে কিছুই বলতে পারিনি। টিয়ার্স ট্রিকলড ফ্রম মাই আইস, আমার চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছিল। বলছে ওয়াই ডিডেন্ট শি থিঙ্ক অ্যাবাউট দিস থিংস বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ, সে কেন এই বিষয়গুলো ভাবেনি তোমার সাথে ভালোবাসার আগে? শি নিউ, নো থেকে নিউ, হ্যাঁ, সে জানতো। ইউ আর অ্যান আনএমপ্লয়েড বয় বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ, আফটার হ্যাভিং আ রিলেশনশিপ ফর 5 years, বলছে 5 বছর ধরে একটা সম্পর্ক থাকার পর শি ক্যান নট সে লাইক দ্যাট, সে এমনটা বলতে পারে না। বলছে আই সেড টু হার নাথিং, আমি তাকে কিছুই বলিনি। কামিং হোম, বাড়ি এসে, আই ক্রাইড টু মাচ, আমি অনেক কেঁদেছিলাম, বাট সেইড নাথিং টু এনিওয়ান, কিন্তু কাউকে কিছু বলিনি। আই গেস শি ইজন্ট হ্যাপি, বলছে হাউ ডু ইউ নো দ্যাট,
বলছে she cheated you, সে তোমার সাথে প্রতারণা করেছে। a cheat never be happy, একজন প্রতারক কখনো সুখী হয় না। she can be escaped from a man but God must punish her, মডেলের সেন্টেন্স, হ্যাঁ। I never curse her, বলছে আমি তাকে অভিশাপ দেই না। I always pray that she may be happy, আমি সর্বদা প্রার্থনা করি যে সে ভালো থাকুক, সে সুখে থাকুক। বলছে didn't you marry, তুমি বিয়ে করোনি? No, still I married no one. My parents are looking a bride for me. I think you should marry soon. Yes, I should. But I have lost my belief in girls. Have lost মানে কি, আমি হারিয়েছি মেয়েদের প্রতি বিশ্বাস। All girls are not like her. Still there is someone in the world who honors true love. সব মেয়ে তার মতো নয়, পৃথিবীতে এমনও কেউ কেউ আছে যারা সত্যিকারের ভালোবাসাকে সম্মান করে। বলছে yes, I believe that. What about you? Did you marry? Yes, I did. শোভন said. শোভন বলছে say something about her, মানে শোভন রাজুর বউয়ের কথা জানতে চাচ্ছে। তো রাজু কি বলছে দেখেন, বলছে যে শি ইজ ভেরি সিম্পল গার্ল, সে খুবই সরল মেয়ে, বাট হার সিম্পলিসিটি মেড হার গর্জিয়াস, কিন্তু তার সরলতা তাকে সুন্দর করে তোলে। হাউ ডাজ শি লুক অ্যাট, সে দেখতে কেমন? বলছে নট সো মাচ বিউটিফুল বাট শি হ্যাজ আ ভেরি বিউটিফুল মাইন্ড, খুব সুন্দর না কিন্তু তার খুব সুন্দর একটা মন আছে। বলছে বিউটি অফ মাইন্ড ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান বিউটি অফ ফেস, মুখের সৌন্দর্যের থেকে মনের সৌন্দর্যটাই বেশি গুরুত্বপূর্ণ। বলছে ইয়েস ইউ আর রাইট, হার বিউটিফুল মাইন্ড লাভস মি মোর দ্যান এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড, তার সুন্দর মন পৃথিবীর যে কোনো কিছুর থেকে আমাকে অনেক বেশি ভালোবাসে। বলছে ইউ আর আ ভেরি গুড পারসন, ইউ ডিজার্ভ সাচ আ ওয়াইফ। রাজু সেইড অ্যাজ আ পার্সন ইউ আর বেটার দ্যান আই, মানুষ হিসেবে তুমি আমার চেয়ে ভালো। আই হোপ ইউ উইল হ্যাভ আ দ্যান আই, মানে কি হ্যাভ মানে কি জানেন এখানে পাওয়া, কিন্তু আমি আশা করি তুমি আমার চেয়ে ভালো কাউকে পাবে। বলছে প্রে লাইক দ্যাট, তেমনটা প্রার্থনা করো। আই হোপ ইউর প্রেয়ার উইল বি গ্রান্টেড। এবার বলছে দেখেন দ্য মোবাইল অফ রাজু ওয়াজ রিঙ্গিং, রাজুর মোবাইল বাজতেছিল বা বেজে উঠলো। লুকিং এট দ্য মোবাইল স্ক্রিন, মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে রাজু সেইড, রাজু বলল আই হ্যাভ টু লিভ নাও ডিয়ার ফ্রেন্ড, এটা সেমি মডেল, হ্যাঁ, আমাকে এখন যেতে হবে বন্ধু। মাই ওয়াইফ ইজ ওয়েটিং ফর মি, শোভন সেইড উইথ আ স্মাইল অন হিজ ফেস, শোভন তার মুখে একটা হাসি নিয়ে বলল ওকে go. I wish you best of luck in every walk of life. জীবনের প্রতিটি ধাপে প্রতিটা জায়গায় আমি তোমার শুভকামনা জানাই। রাজু স্টুড আপ, রাজু উঠে দাঁড়ালো অ্যান্ড ওয়াক টু দ্য ওয়ে অফ হিজ হোম, এবং তার বাড়ির দিকে হাঁটা শুরু করলো। শোভন স্টার্টেড অ্যাট হিজ ওয়াকিং ওয়ে অ্যাজ লং অ্যাজ ক্যান বি সিন, শোভনও তার হাঁটা শুরু করলো যত দূর পর্যন্ত দেখা যেতে পারে। সো ক্যান বি সিন, দেখছেন মডেলের প্যাসিভ। তো আমি মূলত এটা দিচ্ছি এই কারণে আপনার টেন্স গুলো ধরেন, কোনটা পাস্ট টেন্স, কোনটা পাস্ট কন্টিনিউয়াস, কোনটা অ্যাফার্মেটিভ, কোনটা নেগেটিভ, কোনটা ডাবল ইউ ইন্টারোগেটিভ নেগেটিভ, কোনটা প্রেজেন্ট, কোনটা মডাল, কোনটা প্যাসিভ, এইটা ধরা শেখেন। আর এই গল্পগুলো পড়ে আপনি একটা সামারাইজ করেন। সামারাইজ করা বোঝেন স্পিকিং ডেভেলপমেন্টের জন্য। মনে করেন এই গল্পটা আপনি দুইবার পড়লেন, পড়ার পর আপনার এক বন্ধুর সামনে আপনি এটা প্রেজেন্ট করবেন যে ডিয়ার ফ্রেন্ড, টুডে আই হ্যাভ রেড আ স্টোরি, আমি একটা গল্প পড়েছি আজ। ইট ওয়াজ অ্যাবাউট আ লাভ স্টোরি, রাজু অ্যান্ড শোভন, দে ওয়ার টু ফ্রেন্ডস। আপনি তাকে বললেন, তো আপনি এটা স্ক্রিপ্ট লেখেন খাতায়। রাজু এবং শোভন দুইজন বন্ধু ছিল। আফটার সো মেনি ডেজ দে মিট ইচ আদার, অনেকদিন পর তারা একে অন্যের সাথে দেখা করে। দেন রাজু আস্কড শোভন অ্যাবাউট হিজ গার্লফ্রেন্ড, রাজু শোভনকে তার গার্লফ্রেন্ড সম্পর্কে জিজ্ঞাসা করে। শোভন সেইড দ্যাট, শোভন বলে যে হি ডাজেন্ট নো, সে জানে না হাউ ইজ হিজ গার্লফ্রেন্ড, তার গার্লফ্রেন্ড কেমন আছে। হাউ ইজ হিজ গার্লফ্রেন্ড, হিজ মানে কার, শোভনের। এবারে রাজু জিজ্ঞাসা করলো, তাহলে আপনি বললেন যে দেন রাজু সারপ্রাইজড অ্যান্ড আস্কড হিম দ্যাট হোয়াই ডোন্ট ইউ নো অ্যাবাউট হার, কেন তুমি তার সম্পর্কে জানো না। শোভন সেইড she married the only son of richest man of our village. His name is Ravi. You name him. After that, Raju asked to Shobhan, why did you make this breakup? Shobhan said, she reduced talking to me over mobile phone as well as meeting. For that reason, I met with her and asked her, say, what's wrong with you? She said me, you are an unemployed boy, I cannot marry you. Or
she just you can say that she told me that she will not be able to marry me. So এইভাবে আপনি একটু ভাবেন যে থার্ড পার্সন ন্যারেটিভের জায়গা থেকে দুইজনের ভিতরে একটা কনভারসেশন আপনি পড়ছেন, আপনি তৃতীয় ব্যক্তি হয়ে ওই কনভারসেশনটাকে চতুর্থ কোনো ব্যক্তির সামনে ডেলিভার করবেন, ডিসক্রাইব করবেন, স্পিচ দিবেন। এইটা আপনি কোন অ্যাঙ্গেলে কিভাবে বলবেন, আপনি আপনার মতো করে সেন্টেন্স অর্গানাইজ করতে পারেন কিনা একটু ভাবার চেষ্টা করেন। এই ভাবার জায়গাটা ক্রিয়েট করতে হয়, আইডিয়া জেনারেট করতে হয়, না হলে ভাষার ডেভেলপমেন্টটা আসে না। আমার কথা বুঝতে পারছেন? মানে এই যে জিনিসটা আমি দেখালাম, এই জিনিসটার কাজটা মূলত কি, এখান থেকে কোন ধরনের বেনিফিট পাওয়া যেতে পারে, বুঝতে পারছেন আপনারা কি বলছি আমি? স্যার Yes, sir. এইভাবে আপনার কি মনে হয় আজকে যতগুলো ওয়ে দেখালাম যে এই বিষয়গুলো ফলো করলে প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা যায়, মনে হয়? Yes, sir. আর এখানে একটা দেখলাম she started, he is walking. হুম, was ছিল না এম ছিল না, walking শব্দটা মানে ফার্স্টে নাকি কোথায় কোনটা? নিচে নিচে লাস্টের নিচে হ্যাঁ বলেন। started at his walking, এখানে বাদে সাথে আইএনজি আসছে বাট was এর কিছুই নেই, he is আছে এখানে। এগুলো তো আপনি বুঝবেন না, কিভাবে বুঝবেন বলেন? এখানে শোভন সাবজেক্ট, প্রতিটা বাক্যে সাবজেক্টের পর মেইন ভার্ব থাকে, এই স্টার্টেড মেইন ভার্ব। এটা হ্যাঁ, এটা বাদে যদি আর past কোনো ভার্ব থাকে সেটা নন ফাইনাইট ভার্ব, তার সাথে কোনো অ্যাম ইজ আর ওয়াজ আর হয় না। এই যে সেন্টেন্সটা আমি কি দেখালাম একটু আগে, কি বললাম, এই যে বাক্যটা কই গেল যেন, এই যে দেখেন, শি স্যাট বিসাইড মি টাচিং মাই বডি, এই টাচিং এর সাথে কিছু আছে, আছে? এই টাচিংটা কি স্যার। বোঝেন? আরো বোঝেন, আরো 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 কয়েকটা ছিল না এরকম? আহ হ্যাঁ আছে স্যার। এই যে যেটা বললাম যে শি রিডিউসড টকিং টু মি ওভার মোবাইল ফোন, শি রিডিউস অলসো মিটিং মি, কোথায় ছিল না, এই যে দেখেন, শি অলসো রিডিউসড মিটিং মি, শি অলসো রিডিউসড টকিং মি, এই টকিং এর আগে অ্যামিজার আছে না? তাহলে এগুলো কি? এগুলোকে বলা হয় জেরান্ড। অ্যাজ এ পার্টস অফ স্পিচ এগুলো নাউন, স্থির একটা অবস্থা প্রকাশ করে। ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত শব্দ কোনো টেন্সের কাজ আনলিমিটেড করে থাকে না, নাকি স্যার? কোনো স্যার অ্যাকশন এখানে কি দেয় না। আনলিমিটেড থাকে নাকি একটার পর আর আর হয় না? হ্যাঁ, কি কি কোনটা বলেন, আবার বলেন। ফার্স্ট ফার্স্ট সিম্পলের পরে হ্যাঁ, কম কি একটা করে হয় নাকি, মানে আরো দুই তিনটা থাকতে পারে এটাতে? মানে এই ভার্ব, নন ফাইনাইট ভার্ব, এই নন ফাইনাইট ভার্বের কথা বলছেন? যে এটার কথা বলছি। এটা এটা ইচ্ছা মতো অনেক থাকতে পারে, একটা দুইটা তো শুধু কথা না। দেখবেন, এই দেখেন, এর আগের যে লেকচারটা পড়াইছি না, এই দেখেন, এই লেকচারের ভিতর দেখেন একটা বাক্য আছে, আমি আপনাকে দেখাই। এই যে প্যাসেজটা পড়াইছিলাম এর আগে যেটা, এই যে এই বাক্যে, এই দেখেন আমার এখানে লাইনও করা আছে, কি লেখা আছে দেখেন তো, আই স্টার্টেড সার্ভিং দ্য প্রিপেয়ার্ড ফুড। যদি খোলা চোখে দেখি এই বাক্যে তিনটা ভার্ব, স্টার্ট একটা ভার্ব, সার্ভ একটা ভার্ব, প্রিপেয়ার্ড একটা ভার্ব। প্রিপেয়ার্ড মানে কি? তৈরি করা। সার্ভ মানে কি? সেবা করা, দেওয়া। স্টার্ট মানে কি? শুরু করা। বুঝতে পারছেন? কিন্তু মেইন ভার্ব কোনটা? এই স্টার্টেড। এই সার্ভিং শব্দটা কি? একটা জেরান্ড। এই প্রিপেয়ার্ড শব্দটা কি? একটা অ্যাডজেক্টিভ, এই ফুডকে মডিফাই করে। বাট আলাদা আলাদা ভাবে ওয়ার্ড হিসাবে ধরলে প্রত্যেকটাই ভার্ব। এটা সেন্টেন্সের অবস্থানের উপর ডিপেন্ড করে। এটার গুরুত্ব তো আমি সেকেন্ড ক্লাসেই বলছিলাম যে পার্টস অফ স্পিচ কতটা ইম্পর্টেন্ট। এটা না জানলে সেন্টেন্স বা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা বোঝা যায় না। ঠিক আছে, এগুলো সবই শেখাবো। আপনারা যারা আসছেন পেইড কোর্সে আসবেন, প্রত্যেকটা বিষয় সম্পর্কে কমপ্লিট কনসেপ্ট পাবেন, প্রত্যেকটা বিষয়। এই বিষয়গুলো নিয়ে কি প্রথম থেকে হ্যাঁ, শুরু হবে আপনার পেইড ক্লাসে, নাকি বিগিনার থেকে শুরু হবে? একদম বিগিনার থেকে। বিগিনারে যা আছে সেটাতেই এইগুলো থাকবে, কারণ আমি যেটা শেখাই বারবার বলছি, আমি গ্রামার শেখাই, ছোট রুলস শেখাই, স্ট্রাকচার শেখাই, প্রত্যেক দিন প্রত্যেকটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই কিন্তু আমি শেখাই দেই, প্রত্যেকটারই। আপনাকে প্র্যাকটিক্যালি ব্যবহার করা শিখতে হবে, তাই আপনি যেটাই শেখেন না কেন। ঠিক আছে, ওকে। আর কোনো কোশ্চেন? ইজ দেয়ার এনি কোশ্চেন ফ্রম ইউ? আর সব বিষয় বুঝছি। ওকে, ঠিক আছে। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ।